নেহা আপু, আপনি আমার সঙ্গে যে কাজ করতেছেন এটা কিন্তু মোটেও ঠিক কাজ করতেছেন না। যদি মামা মামি জেনে যায় তাহলে তাদের সামনে কিন্তু আমার সম্মান কিছুই থাকবে না। আপনি এই কাজটি করবেন না প্লিজ। আপনি আমার থেকে বয়সে অনেক বড়। আজকে আর তোর কোনো কথা শুনবো না। আজকে তুই শুধু আমার কথা শুনবি, বুঝতে পেরেছিস? তুই তোর আব্বু আম্মুকে এত ভয় পাস কি জন্য বলতো? তারা কি তোকে মেরে সাগরে ভাসিয়ে দিয়ে আসবে নাকি? আপনি এমনভাবে কথা বলতেছেন মনে হচ্ছে আপনি কিছুই জানেন না। আপনি সব কিছু জেনেও আমার সঙ্গে এরকম করতেছেন কেন বলেন? মামা মামি যদি জেনে যায় তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আর আমার একমাত্র থাকার জায়গা এখানে, এটাও যদি আমার না থাকে তাহলে কোথায় থাকবো বলেন? চলুন তাহলে আকাশের ইতিহাসটা জেনে নেওয়া যাক। ছোটবেলায় আকাশের আম্মু মারা যাওয়ার পর তার আব্বু একটি বিয়ে করে। আকাশের সেই দ্বিতীয় মা তাকে একদম পছন্দ করতো না, তাই জন্য তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেখান থেকে তার মামা তার বাড়িতে নিয়ে এসে আশ্রয় দিয়েছিল। গত বছর তার বাবাও মারা যায়। এখন তাকে দেখাশোনা করার মতো কেউ নেই এখন। সে তার মামা মামিকে সম্মান ও শ্রদ্ধা করে। আর নেহা হচ্ছে তার মামার একমাত্র মেয়ে, কিন্তু নেহা আবার একটু জেদি। সে আকাশকে ভালোবাসে কিন্তু আকাশ নেহাকে ভালোবাসে না, কারণ তার ভয় এক জায়গাতেই, তার মামার আশ্রয় থেকে সে যদি তার মামাতো বোনের সঙ্গে প্রেম করে তার মামা অনেক কষ্ট পাবে, তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সম্ভাবনা অনেক। তাই সে বারবার নেহার কাছ থেকে নিজেকে আড়াল করে নিতে চায়, কিন্তু নেহা তার পিছু ছাড়ার মেয়ে নয়। সে যেভাবেই হোক আকাশের ভালোবাসা আদায় করে ছাড়বে। তোর বাবা মা নেই তাতে কি হয়েছে? আমার বাবা মা তো তোকে বাবা মায়ের আদর দিয়ে বড় করেছে। আর তারা যদি শোনে আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই, তাহলে তারা কখনোই অমত করবে না। তাদের আরো ভালো হবে, কারণ ঘরের মেয়ে ঘরেই থাকবে, দূরে আর কোথাও বিয়ে দিতে হলো না। তুই তো আমার কোনো কথাই শুনতে চাস না। আমাকে একটাবার ভালোবেসে দেখ, তোকে আমি একদম আমার মনের মধ্যে লুকিয়ে রাখবো। নেহা আপু, আপনি কেন বোঝার চেষ্টা করতেছেন না যে আপনার আমার এই সম্পর্ক কখনোই এক হতে পারবে না? মামা মামি কখনোই এটা মেনে নিবে না। আমার মতো একটা এতিম ছেলের সঙ্গে মামা কখনোই আপনাকে বিয়ে দিবে না। আপনি কেন এটা বোঝার চেষ্টা করেন না? আমার মনে হয় আপনি সবই বোঝেন, কিন্তু শুধু শুধু আমাকে এভাবে বিরক্ত করেন। এটা করে কি আপনি খুব খুশি হন? আপনার কি খুবই ভালো লাগে? এটা কোনো কথা বললি তুই? আমি তোকে বিরক্ত করার জন্য তোকে ভালোবাসিনি। আমি তোর পাশাপাশি থাকতে চাই, তোর কোলে মাথা রেখে ঘুমোতে চাই, তোকে সারা জীবন আমার করে রাখতে চাই। তুই সেটা বুঝতে পারছিস না? তুই একটা বার আমার প্রেমে সাড়া দে। তোকে পাওয়ার জন্য আমি সবাইকে ভুলে যেতে রাজি আছি। আব্বু আম্মুকেও। তুই শুধু একটা বার আমাকে বল যে তুই আমাকে ভালোবাসিস। এটা ঠিক নয়। আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না, কারণ আপনার যোগ্য আমি নই। আপনি আমার থেকে অনেক ভালো ছেলে পাবেন। আমার থেকে ভালো ঘরে বিয়ে হবে আপনার। আমার তো কোনো ঘর বাড়ি নেই। তাহলে আপনি আমাকে কেন ভালোবাসলেন সব কিছু জানার পরেও? এমনভাবে বলতেছিস যেন তোর কোনো যোগ্যতাই নেই। তুই তো এখনো পড়াশোনা করতেছিস, তুই ভালো একটা ছাত্র, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবি। আমার মনে হয় তুই অনেক ভালো একটা চাকরিও করতে পারবি। তাহলে সমস্যাটা কি? তুই তো শিক্ষিত, আর তুই যখন চাকরি পেয়ে যাবি, বাবা আর আমাদের এই সম্পর্ক মানতে কোনো অসুবিধা হবে না। আকাশ নেহাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে যে আকাশ নেহার যোগ্য না। তারপর নেহা আকাশকে ছাড়তে রাজি নয়। সে আকাশকে বিয়ে করবে। আকাশ অনেক চেষ্টার পরও নেহাকে বোঝাতে পারল না। আকাশ দেখতে অনেক স্মার্ট সুদর্শন একটা ছেলে, তার পিছনে অনেক মেয়ে ঘুরে। সে কাউকে পাত্তা দেয় না। আকাশের পিছনে অন্য মেয়ে ঘুরঘুর করুক, সেটা নেহা একদমই সহ্য করতে পারে না। তাই আকাশকে সে পার্মানেন্টলি নিজের করে রাখতে চায়, যাতে অন্য কোনো মেয়ে আকাশকে আর প্রপোজ করতে না পারে। নেহার প্রেমে যখন আকাশ রাজি হয়ে যাবে, নেহা তখন সবাইকে ওদের প্রেমের সম্পর্কে বলে দিবে, যাতে কোনো মেয়ে আর আকাশের দিকে চোখ তুলে না তাকায়। কিন্তু আকাশ নেহার প্রেমে সাড়া দিচ্ছে না। সে মোটেও নেহার সঙ্গে রিলেশনে জড়াতে চায় না। আকাশ পড়াশোনা করতেছে ক্লাস 10-এ। এদিকে নেহা তার পাশের একটা কলেজে পড়াশোনা করে। সে এখন সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছে। তাদের যেমন বয়সের একটা পার্থক্য আছে, তেমনি পড়াশোনার ক্ষেত্রে একটু পার্থক্য আছে। কিন্তু নেহার থেকে আকাশ অনেক মেধাবী একটা ছেলে। আকাশ নেহাকে সাড়া দিবে কখনো নাকি? আকাশ এভাবেই নেহাকে ঘোরাতে থাকবে। হঠাৎ নেহার আম্মু
অর্থাৎ আকাশের মামি ডাকাডাকি শুরু করেছে। আকাশ তাড়াহুড়ো করে তার কলারটা নেহার হাত থেকে ছাড়িয়ে দ্রুত মামির কাছে চলে গেল। কি ব্যাপার আকাশ, কোথায় গেছিলি তুই? সেই কখন থেকে তোকে ডাকাডাকি করতেছি, তোর কোনো খবর নাই। পড়াশোনা তো দেখতেছি ঠিক মতো করতেছিস না, ঘটনা কি? এবার কিন্তু তোর ভালো রেজাল্ট করতে হবে। এদিকে আমার মেয়েটা তো পড়াশোনা একদমই করতেছে না, কি যে করি ওকে নিয়ে। তুই একটু নেহাকে বোঝাতে পারিস না? তুই কত ভালো একটা ছাত্র, আর ও এরকম পড়াশোনায় শূন্য। কি যে বলেন না মামি, আমি কিভাবে নেহা আপুকে পড়াশোনা করার জন্য ফোর্স করতে পারি? উনি হচ্ছে আমার থেকে বয়সে বড়। ওনাকে আমি এভাবে কথা বললে উনি তো রেগে যাবেন, আমাকে বেয়াদব বলবেন। আমি এই কাজ কিভাবে করব বলেন? আর আমার কথা বলতেছেন, আমি তো পড়াশোনা ভালোই করতেছি। ইনশাল্লাহ এবারের রেজাল্ট আশা করতেছি ভালো হবে। আপনাদের দোয়ায় তো আমি এত দূর এসেছি। আপনারা যদি আমাকে আদর যত্ন দিয়ে বড় না করতেন তাহলে আমি এত দূর কখনোই আসতে পারতাম না। তোকে আমি আমার ছেলের মতো করে বড় করেছি, কখনো কোনো কষ্ট পেতে দেইনি। ভালো স্কুল কলেজে পড়াশোনা করিয়েছি। নেহা আর তোকে এই একই রকম পোশাক পরিয়েছি, কখনো দুজনকে দুই রকম জামা কাপড় কিনে দেইনি। তাই আমাদের সম্মানটা একটু বজায় রাখার চেষ্টা করিস। তোর জন্য অনেক কিছু করেছি, তাই এমন কোনো কাজ করিস না যাতে আমাদের সম্মান ক্ষুণ্ণ হয়। আকাশ তার মামির কথাগুলো শুনতেছিল আর নিহার প্রেমের প্রস্তাবের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। ঠিক এ কারণে নিহার সঙ্গে কোনো রকমের রিলেশন আকাশ করতে চাচ্ছে না, কারণ তার মামা মামি তাকে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছে। তার বাবা মা না থাকা সত্ত্বেও সে কখনো তার বাবা মার অভাব বুঝতে পারেনি। তাই আকাশ চায় না যে তার জন্য তার মামা মামি কষ্ট পাক, তাদের সম্মান নষ্ট হোক। সেজন্য সে নেহার প্রেমে সাড়া দিচ্ছে না। এদিকে নেহা পিছু ছাড়ার মেয়ে নয়। নেহা যেভাবে হোক আকাশকে জয় করেই ছাড়বে। আচ্ছা মামি, আপনি তো আমাকে ডেকেছিলেন, কিছু বলবেন? যদি কোনো কাজ থাকে তাহলে তাড়াতাড়ি বলেন, আমি কাজগুলো কমপ্লিট করে দিচ্ছি আপনাকে। আসলে তোকে দেখেছি, তোর মামা ফোন করেছিল। তোর মামার দোকানে নাকি অনেক চাপে আছে, কাস্টমারের ভিড় বেশি, তাই তোকে একটু যেতে বলেছে। তুই গেলে একটু হাতে হাতে কাজগুলো করে দিলে ওনার একটু সাহায্য হবে, সেজন্য তোকে যেতে বলেছে। তুই একটু তাড়াতাড়ি চলে যা, তোর মামা আবার একটু পরে ফোন দেবে। আচ্ছা ঠিক আছে মামি, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি কিন্তু মামার সঙ্গে ফিরবো, আমার আসতে দেরি হবে, তাই আমাকে বারবার যেন ফোন করেন না, দোকানে ব্যস্ত থাকবো আমি। ঠিক আছে বাবা, যা তুই, আর দেখে শুনে যাস। আমি তোর মামাকে ফোন দিয়ে বলতেছি তুই বের হয়ে গেছিস, আর দোকানে গিয়ে ভালোভাবে কাজ করিস। আকাশ দোকানের উদ্দেশ্যে চলে গেল। এদিকে নেহা আবার আকাশকে খুঁজতে শুরু করে দিয়েছে। আকাশ তার মামার দোকানে পৌঁছে গেছে। সেখানে গিয়ে সে তার মামাকে সাহায্য করতেছে। নেহা অনেকক্ষণ খোঁজার পরও আকাশকে খুঁজে না পাওয়াতে সে তার মাকে জিজ্ঞেস করলো যে আকাশ কোথায় গেছে। কি হয়েছে, এত চিল্লাচিল্লি করতেছিস কেন? মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। এখন তো বড় হয়ে গেছিস, এখন তো অন্তত এরকম চেঁচামেচি করা বাদ দে। চেঁচামেচি কি আমি এমনি এমনি করতেছি নাকি? আমার একটা কাজ আছে, তাই আকাশকে খুঁজতেছি। আকাশ আমার সাথে গেলে ভালো হতো, একা একা যেতে আসতে একটু ভয় করে। আকাশকে তাড়াতাড়ি ডেকে দাও, ও আমার সাথে যাক। কি বলতেছিস? আকাশ তো 2 ঘন্টা হলো তোর বাবার কাছে গেছে। তোর বাবা একা দোকান সামলাতে পারতেছে না, কাস্টমারের অনেক ভিড়, তাই তোর বাবাকে সাহায্য করতে গেছে। কি বলো? তোমাদের না কতবার বলেছি আকাশকে কখনোই দোকানে নিবা না? ও কি তোমাদের দোকানের কর্মচারী নাকি? ওকে এইভাবে বারবার দোকানে নিয়ে যাওয়ার কারণটা কি? তোমরা কি ওর পড়াশোনা বন্ধ করে দিয়ে ওকে দোকানের কর্মচারী বানিয়ে রাখবে নাকি? কথাগুলো একটু হুশ করে বলিস। ওকে কি প্রতিদিন দোকানে পাঠাই, নাকি আজকে একটু কাস্টমারের চাপ বেশি সেজন্য তোর বাবা ওকে যেতে বলেছে? আর ওকে কখনো জোর করে কেউ কোনো জায়গায় পাঠায়নি। তোর যদি এত দরকার থাকে তুই তোর বাবাকে ফোন দিয়ে বল। তোর বাবা যদি আকাশকে পাঠায় তাহলে সমস্যা নেই, কিন্তু এই বিষয় নিয়ে আমার সঙ্গে কোনো চিল্লাপাল্লা করিস না। তোর বাবা যদি আকাশকে যেতে বলে তাহলে তুই ওকে সঙ্গে নিয়ে যাস। আমি এখন আর আব্বুকে ফোন দিব না, সরাসরি আব্বুর দোকানে গিয়ে আব্বুর সাথে কথা বলে আকাশকে নিয়ে যাব। আমার হয়তো ফিরতে ফিরতে একটু লেট হবে, তুমি বারবার যেন আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করো না। আমি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, ফোনটা সাইলেন্ট করে রাখবো। নেহার কথা শুনে তার আম্মু কিছুটা অবাক হয়ে গেলেন। মেয়েটা সাধারণত এত তাড়াহুড়ো করে কোথাও যায় না, কিন্তু আজ যেন তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। মনে হচ্ছে যেন খুব গুরুত্বপূর্ণ কোনো কাজে যাচ্ছে, যেটা নিয়ে সে কাউকে কিছুই বলতে চাচ্ছে না।
নেহা আর এক মুহূর্ত দেরি করল না, তাড়াতাড়ি করে একটা ওড়না গায়ে জড়িয়ে বাড়ির দরজা দিয়ে বের হয়ে গেল। তার মুখে তখন দৃঢ়তা, চোখে যেন একটা অজানা উদ্দেশ্যের ছাপ। অন্যদিকে নেহার আম্মু দরজার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। মেয়ের এই আচরণ তার কাছে একটু অদ্ভুতই লাগছিল। তিনি মনে মনে ভাবলেন, আজকে হঠাৎ নেহার কি এমন জরুরি কাজ পড়ল যে এত তাড়াহুড়ো করছে? আর আকাশকে এত দরকার কেন? নেহা আর একটু বাড়িতে দেরি করলো না, সে সরাসরি চলে গেল তার বাবার দোকানে। কি রে মা, তুই হঠাৎ দোকানে এসেছিস কেন? কি ব্যাপার, কি হয়েছে? কোনো কিছু লাগবে নাকি তোর? না আব্বু, আমার কিছু লাগবে না। আমি তোমার সাথে একটা দরকারে এসেছি। আমি একটা জায়গায় যাচ্ছি, একা একা যেতে আসতে ভয় লাগে, তাই আকাশকে সাথে নিয়ে যেতে চাইলাম। কিন্তু আকাশকে তুমি দোকানে দিয়ে এসেছো, এখন কি করব তাহলে বলো তো? খুব কি দরকার, যেতেই হবে সেখানে? নাকি আসলে দোকানে একটু কাস্টমারের চাপ বেশি, তাই বলতেছি আর কি। তোমার যদি খুব বেশি দরকার থাকে তাহলে নিয়ে যাও, সমস্যা নেই, আমি এই দিকটা সামলে নেব। আব্বু, আমার বেশি সময় লাগবে না, খুব হলে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে। তখন আবার আকাশকে তুমি দোকানে বসিও, সমস্যা নেই। 1 ঘন্টার জন্য ওকে আমার সঙ্গে যেতে দিতে পারবে? ও আচ্ছা, তাহলে তো বেশি সময় লাগবে না, তাহলে নিয়ে যাও। 1 ঘন্টার ব্যাপার তো, 1 ঘন্টা আমি ম্যানেজ করে নিতেছি, তুমি আকাশকে নিয়ে যাও। আকাশ, তুই একটু নেহার সঙ্গে, ও জানি কোথায় যাবে, ওর একা একা যেতে ভয় লাগতেছে, তুই সাথে গেলে ও একটু নিরাপদ বোধ করবে। 1 ঘন্টার মধ্যে আবার দোকানে চলে আসিস, বুঝতে পেরেছিস তো? দোকানে দেখতে তো পারতেছিস তেমন কাস্টমারের চাপ, আমি একা একা সামাল দিতে পারছি না। 1 ঘন্টার মধ্যে আবার দোকানে চলে আসিস, কেমন? আচ্ছা ঠিক আছে মামা, আমি নেহা আপুর সঙ্গে গিয়ে 1 ঘন্টার মধ্যেই ঘুরে আসতেছি, সমস্যা নেই। আপনি ততক্ষণ একটু কষ্ট করে কাস্টমারগুলো হ্যান্ডেল করেন, সমস্যা নেই, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি। নেহার বাবার অনুমতি পাওয়ার পর নেহার মুখে যেন একটু স্বস্তি হাসি ফুটে উঠল। এতক্ষণ তার ভেতরে যে অস্থিরতা কাজ করছিল সেটা কিছুটা কমে গেল। আকাশও আর দেরি না করে দোকানের কাজগুলো দ্রুত গুছিয়ে নিল, যেন মামাকে খুব বেশি সমস্যায় পড়তে না হয়। দোকানের ভেতর কাস্টমারের ভিড় লেগে আছে। নেহার আপু একদিকে কাস্টমারদের জিনিস দিচ্ছে, অন্যদিকে মাঝে মাঝে আকাশ আর নেহার দিকে তাকাচ্ছে। মেয়েটা হঠাৎ করে আকাশকে নিয়ে কোথায় যাচ্ছে সেটা ভেবে তার একটু কৌতূহল হচ্ছিল, কিন্তু তিনি কিছু আর জিজ্ঞেস করছিলেন না। আকাশ দোকান থেকে বের হয়ে নেহার পাশে এসে দাঁড়ালো। আপু কোথায় যাবেন বলুন তো? এত তাড়াহুড়ো করে আমাকে নিয়ে যাচ্ছেন কেন? কি এমন দরকারি কাজ যে আমাকে সাথে নিতে হলো? আপনি তো সব সময় একা একাই যাতায়াত করেন, কখনো তো আমাকে সঙ্গে নিয়ে যান না। আজকে এমন কি হলো যে আমাকে সাথে নিতে হবে? নাকি আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? সত্যি করে বলুন তো। এত প্রশ্ন করতে হবে না, আমার সঙ্গে চললেই বুঝতে পারবি। বেশি দূরে না, কাছাকাছি একটা জায়গায় যাব। আর তোকে মিথ্যে কথা বলে নিয়ে এসেছি। আমার তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজই নেই, শুধু তোর সঙ্গে একটু সময় কাটাবো বলেই তোকে নিয়ে এসেছি। আর আমার সঙ্গে চললে কি তোর ভয় লাগে নাকি? আমি কি বাঘ না ভাল্লুক? এত প্রশ্ন করতেছি, আমাকে যেখানে নিয়ে যাচ্ছে চল আমার সঙ্গে। সবই তো বুঝতে পারলাম, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছেন সেটাই তো এখনো জানতে পারলাম না। আর আপনার উদ্দেশ্যটা তো আমি ঠিকমতো বুঝতে পারতেছি না। অনেকদিন হয়ে গেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি না। আজকে তোকে নিয়ে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প করব তোর সঙ্গে, তারপরে আবার বের হয়ে তুই বাবার দোকানে চলে যাস আর আমি বাসার দিকে চলে যাব। এটা কোনো কথা বললেন আপনি? সামান্য রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমাকে সঙ্গে নিয়ে আসলেন, দেখলেন না দোকানে কত কাস্টমারের চাপ? আপনি গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে আমাকে নিয়ে আসলেন, তাও আবার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। এটা কি ঠিক হলো মামা? ওখানে একা একা কষ্ট করতেছে, আপনাকে কিছু বোঝে না নাকি? আমাকে জ্ঞান দিতে আসিস না, তোর জ্ঞান শুনতে হবে। তোকে নিয়ে আসিনি, বুঝতে পেরেছিস? আর তোর কথা শুনে কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমার মাথা গরম করাস না বলে রাখলাম। এমনিতেই মন মেজাজ ভালো না, তারপর আবার বক বক করে কথা বলে যাচ্ছিস। তুই কি একটু চুপ থাকতে পারিস না? নাকি সব সময় শুধু কাজ কাজ? আর একটু এনজয় করলে কি হয়? দুজন মিলে একটু খাওয়া দাওয়া করলে সময়টা ভালো কাটে। আর তুই জানিস আমি তোকে কেন নিয়ে এসেছি? আমি আমার বান্ধবীকে নিয়ে আসলাম, কিন্তু তুই আমার কাছে স্পেশাল একজন মানুষ, তাই তোকে নিয়ে এসেছি। বুঝতে পেরেছি,
তাহলে চলুন, বেশি দেরি করা যাবে না। তাড়াতাড়ি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার দোকানে যেতে হবে আমার। তাড়াতাড়ি চলুন। নেহা আকাশকে নিয়ে রেস্টুরেন্টের দিকে চলে গেল। রেস্টুরেন্টে যাওয়ার পরে তারা একটা কোণার টেবিলে বসে পড়ল। বসার পরে ওয়েটার আসলো, তারা কি খাবে সেটার অর্ডার দিয়ে আবার দুজন মিলে কথা বলতে লাগলো। আপনার কি বিরিয়ানি অনেক পছন্দ নাকি? আপনাকে বেশিরভাগ সময় বিরিয়ানি খেতে দেখি বাসায়। আপনি বিরিয়ানি খান, আবার রেস্টুরেন্টে এসেও সেই বিরিয়ানি। এতদিন হয়ে গেল আমাদের বাসায় থাকিস, অথচ তুই এখনো জানিস না যে আমার কোন জিনিসটা বেশি পছন্দ? কপাল। অথচ আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি তুই কোনটা পছন্দ করিস, কোনটা পছন্দ করিস না। অথচ তুই আমার ব্যাপারে তেমন কিছুই জানিস না। আসলে আমি সব সময় ব্যস্ত থাকি। আপনি তো দেখেন পড়াশোনা করি, পাশাপাশি মামার সঙ্গে দোকানে বসি, সব কিছু মিলিয়ে সময় হয় না। আপনিও তো অনেক ব্যস্ত থাকেন, কলেজে যান, আমার পড়াশোনা করেন। আপনার সঙ্গে তো সময় কাটানো হয় না তেমন একটা। আমি তো ঠিকই বুঝতে পারি, তোকে তো এমনি এমনি রেস্টুরেন্টে নিয়ে আসিনি। তোর সঙ্গে ঠিক মতো সময় কাটানো হয় না, তাই তো তোকে এখানে একটু সময় কাটানোর জন্য এসেছি। তোর সঙ্গে গল্প করতে পারলাম, আবার পাশাপাশি খাওয়া দাওয়া হলো। সব সময় তো ব্যস্ত থাকিস, আজকে ব্যস্ত ছিলি, সেখান থেকে আমি তোকে মিথ্যা কথা বলে নিয়ে আসলাম। কিছু তো বুঝতে পারিস না যে আমি তোর থেকে কি চাই। বুঝতে তো পারি সবই, কিন্তু বুঝে কোনো লাভ নেই। আপনাকে তো আমি বারবার করে বলেছি মামা মামি আমাকে অনেক ভালোবাসে। তাদের এই ভালোবাসা আমি নষ্ট হতে দিব না। আমার প্রতি তাদের একটা বিশ্বাস আছে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য তাদেরকে আমি এভাবে কষ্ট দিতে পারি না। আর আপনি কেন বুঝতে পারেন না আমার থেকে ভালো ছেলে আপনি ডিজার্ভ করেন? আমার মধ্যে কি এমন খুঁজে পেয়েছেন? আমার থেকে কত ভালো ভালো ছেলে আছে, আপনি তাদের সঙ্গে প্রেম করুন। এটা আমি কখনো পারবো না, আর এটা আমাকে দিয়ে সম্ভব না। আমি তোকে ভালোবাসি অনেক আগে থেকে, কিন্তু কখনো তোকে মুখ ফুটে বলিনি। কিন্তু 2-3 মাস ধরে তোকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছি, তুই সেটা বুঝিসও, কিন্তু তারপরেও তুই আমার প্রেমে সাড়া দিচ্ছিস না। আমাকে ভালোবাসলে কি এমন ক্ষতি হবে? আব্বু আম্মু এমনিতেই ধীরে ধীরে মেনে নেবে সব কিছু। তুই বোঝার চেষ্টা করতেছিস না কেন? দেখুন, এভাবে আর কতদিন আমাকে প্রপোজ করে যাবেন? আপনি যতবার আমাকে প্রপোজ করবেন ততবার আমার উত্তর একই থাকবে, উত্তর কখনো ভিন্ন হবে না। আপনি একটু বোঝার চেষ্টা করুন। মামা মামি আমার উপর ভরসা করে, আমি তাদের এই ভরসা নষ্ট হতে দিতে পারি না। আমাকে তারা বিনা স্বার্থে ছোট থেকে বড় করেছে, তাদেরকে আমি কিভাবে কষ্ট দেই বলুন? আমি ছিলাম একটা এতিম ছেলে, কিন্তু আমার নিজেকে কখনো এতিম মনে হয়নি, কারণ মামা মামি আমাকে তার ছেলের মতো করে বড় করেছে, আদর জন্ম দিয়েছে, ভালো ছেলে আদর যত্ন দিয়েছে, ভালো স্কুলে পড়াশোনা করিয়েছে। এর থেকে আর কি বেশি চাইবো তাদের থেকে? তারা এত ভালোবাসা দিয়েছে আমাকে, আর তাদের ভালোবাসার মূল্য যদি আমি কষ্ট হিসেবে ফেরত দেই তাহলে কেমন দেখাই বলুন? আকাশের কথাগুলো শুনে নেহা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে তখন কষ্টের এক অদ্ভুত ছায়া নেমে এসেছে। এতদিন ধরে বুকের ভেতর জমিয়ে রাখা ভালোবাসার কথা সে আজ সাহস করে বলে ফেলেছে, কিন্তু আকাশের প্রতিটা কথায় যেন সেই স্বপ্নগুলো ধীরে ধীরে ভেঙে পড়েছে। রেস্টুরেন্টের ভেতর তখন হালকা কোলাহল চলছে। চারপাশে মানুষজন নিজেদের মতো করে খাওয়া দাওয়া আর গল্পে ব্যস্ত, কিন্তু সেই ভিড়ের মাঝেও নেহা আর আকাশ যেন এক অদ্ভুত নীরবতার মধ্যে বসে আছে। তাদের দুজনের মাঝখানে গরম গরম বিরিয়ানির প্লেট থেকেও আর কোনো সুগন্ধ তাদের মন ছুঁতে পারছে না। নেহা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে, আর চোখে প্রশ্ন, অনেক দিনে জমে থাকা প্রশ্ন। আর আকাশ নিচের দিকে তাকিয়ে আছে, যেন নেহার চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। আকাশের মনে তখন ভীষণ দ্বন্দ্ব। একদিকে নেহার প্রতি অজানা এক টান, যেটা সে অনেকদিন ধরে অনুভব করছে কিন্তু কখনো স্বীকার করতে চায়নি। অন্যদিকে তার মনে ভেসে উঠছে সেই মানুষ দুজনের মুখ, যারা তাকে ছোটবেলা থেকে এত ভালোবাসা দিয়ে বড় করেছে। তার মনে হচ্ছিল যদি সে আজ নিজের কথা মেনে নেয় তাহলে হয়তো সেই মানুষগুলো বিশ্বাস ভেঙে যাবে, আর সেই চিন্তাই তাকে বারবার পিছিয়ে দিচ্ছে। নেহা আর কথা বাড়ালো না। তাদের খাওয়া দাওয়া শেষ, তারা এখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন তাহলে চল, আবার অন্য কোনো সময় কথা বলবো, আড্ডা দেব। আজকে বেশি দেরি করা যাবে না। আব্বু এমনিতেই অনেক চাপের মধ্যে আছে, তুই গেলে আব্বুর চাপ একটু কমে যাবে। এখন আর দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে যাই। সেটাই ভালো হবে। মামা হয়তো অনেক চাপে পড়ে গেছে। একা একা এতগুলো কাস্টমার সামাল দেওয়া এত সহজ কিছু নয়। আর আপনি দয়া করে আমাকে বারবার এই একই কথা বলে বিব্রতকর অবস্থায় ফেলে দিবেন না। আশা করতেছি পরের বার আপনি
আর একটা কথা বলার আগে পরিবারের চিন্তা করে নেবেন, তারা কি পরিমাণ কষ্ট পাবে সেটা একটু ভেবে নেবেন। শুধু শুধু কথা বলে কষ্ট দিয়ে লাভ নেই। তাই আপনি অন্য কোনো একটা ছেলেকে পছন্দ করুন, সে আপনাকে ভালো একটা পরিবার উপহার দিতে পারবে। আকাশের কথাগুলো নেহা মাথা নিচু করে শুনছিল। আকাশের একটা কথা যেন নেহার মনে তীরের মতো গেঁথে যাচ্ছিল। কিন্তু তারপর নেহা আকাশকে ভুলে যাবে না, আকাশকে সে তার নিজের করে নিবে, এটা শেষ শপথ করে রেখেছে। তাই নেহাও এত সহজে আকাশকে ভুলে যাবে না। আকাশও একটু একটু নেহাকে পছন্দ করে, কিন্তু তার মামা মামির সম্মানের কথা ভেবে, তার মামা মামি কষ্ট পাবে ভেবে সে সম্পর্ক করতে রাজি হচ্ছে না। কিন্তু সেও মনে মনে নেহাকে পছন্দ করে, কিন্তু সে কথা সে কাউকে বলেনি, সেটা কখনো প্রকাশ করেনি। কিন্তু নেহা কি তার মনের কথা বুঝতে পেরেছিল? আকাশকে অনেক ভালোবাসে, তাই আকাশের মনের কথাও সে বুঝতে পারবে, এটাই স্বাভাবিক। আকাশ কি নেহার প্রেমে সাড়া দিবে, নাকি সারা জীবন এভাবে কাটিয়ে দিবে? মামা মামির কথা ভেবে ওরা দুজন কথা বলতে বলতে দোকানের সামনে চলে গেল। নেহার আম্মুকে বলল, নেহা মা, সন্ধ্যা হয়ে আসলো প্রায়, তুমি তাড়াতাড়ি বাসা থেকে চলে যাও। রাত হওয়ার আগেই বাসায় পৌঁছে যাও। আর আমি আর আকাশ দোকান বন্ধ করে তারপরে ফিরবো বাড়িতে। তুমি গিয়ে খাওয়া দাওয়া করে নিও, বুঝতে পেরেছো? আকাশকে নিয়ে গিয়েছিলে যে কাজের জন্য, সেটা কি কমপ্লিট হয়েছে তোমার? হ্যাঁ আব্বু, কাজটা সম্পূর্ণ করেই আসলাম। আর একটু আগেই শেষ হয়ে গেছে, তাই একটু আগে আগেই চলে এসেছি। আর তুমি এটা কেমন কথা বললে আব্বু? তোমাকে ছাড়া আমি কখনো রাতে খাবার খেয়েছি? তুমি রাতে যাও, তারপরে আমি খাবার খাই। তোমাকে কতবার বলেছি আমার সঙ্গে খাওয়ার কথা বলবে না? তোমার সঙ্গে না খেলে আমার ভালো লাগে না। তুমি আসবে, তারপরে একসঙ্গে আমরা সবাই খাওয়া দাওয়া করব, বুঝতে পেরেছো তো? আর আমাকে কিছু টাকা দাও, আমার কিছু আইসক্রিম কেনা দরকার, বাসায় আইসক্রিম শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মা, সমস্যা নেই। তুমি গিয়ে তাহলে একটু পড়াশোনা করো, আমরা দোকান বন্ধ করে আসতেছি। আর তোমার আইসক্রিম আমি যাওয়ার সময় নিয়ে যাব। তুমি চিন্তা করো না, তোমার যতগুলো আইসক্রিম লাগে আকাশকে বলে রাখো, আমি যাওয়ার সময় নিয়ে যাব। তুমি চিন্তা করো না, তোমার যতগুলো আইসক্রিম লাগে আকাশকে বলে রাখো, যাওয়ার সময় নিয়ে যাব আমি। তুমি এখন আর কোথাও না দাঁড়িয়ে সরাসরি বাড়িতে চলে যাও, বেশি দেরি করিও না কিন্তু। ঠিক আছে আব্বু, আমি তাহলে বাসায় চলে গেলাম। আর তুমি মনে করে কিন্তু আমার জন্য আইসক্রিম নিয়ে এসো। আইসক্রিম না আনলে কিন্তু তোমার সঙ্গে আমি কথা বলবো না, বলে দিলাম। আমি খাবারও খাবো না। আজ আমি তাহলে এখন গেলাম। নেহা তাড়াহুড়োর সঙ্গে হাস্যকরভাবে কথা বলল। কথা শেষ করেছে, বাসার দিকে রওনা হলো। তার বাবাকে আইসক্রিম নিয়ে যেতে বলল। আইসক্রিম শেষ হয়ে গেছে, একমাত্র মেয়ে, তাই নেহা ভালোবাসা একটু বেশি পায়। নেহাকে তার আব্বু আম্মু নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে, অনেক আদর আর ভালোবাসা দিয়ে বড় করেছেন নেহাকে। নেহা যখন যা আবদার করে তখন তাই হাজির করে দেয় তার সামনে। মামা, নেহা আপু কি নিয়ে যেতে বললো আমি তো ঠিক মতো শুনতে পাইনি। নেহা যাওয়ার সময় আইসক্রিম নিয়ে যেতে বলেছি, তুই একটু মাথায় রাখিস তো। যাওয়ার সময় কিন্তু ওর জন্য আইসক্রিম নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমাদের আর বাড়িতে টিকতে দেবে না। মনে করে কিন্তু ওর জন্য আইসক্রিম নিয়ে যেতে হবে। আমার তো মাথায় থাকবে না, তুই একটু মনে রাখিস কেমন? আচ্ছা ঠিক আছে মামা, আমার মনে থাকবে, সমস্যা নেই। যাবার সময় আইসক্রিম নিয়ে যাব নেহা আপুর জন্য। নেহরাপু আর আকাশ দুজন বেচাকেনা শেষ করে দোকান বন্ধ করে নেওয়ার জন্য আইসক্রিম কিনে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। আকাশের মনে যেন অন্যরকম একটা হাওয়া বইতে শুরু করেছে, কিন্তু সেটা কিসের ইঙ্গিত সেটা আকাশ বুঝতে পারছে না। তবে কি আকাশ নেহাকে ভালোবাসতে শুরু করেছে? আকাশও কি নেহাকে এখন অনেক বেশি মিস করে? তার জন্য কি মন ছটফট করতেছে? এসব ভাবতে ভাবতে হঠাৎ তার মামা মামির কথা মনে পড়ে গেল। কথাগুলো মনে পড়তে তার আবার নেহার সব স্মৃতিগুলো ভুলতে শুরু করলো। কিন্তু জোর করে কি আর স্মৃতি ভুলিয়ে দেওয়া যায়? ভালোবাসার মানুষকে কি জোর করে বলা সম্ভব হয়? এটা ভাবতে ভাবতে আকাশ আর আকাশের মামা দুজন বাসায় চলে গেল।
আর নেহা হয়তো আকাশের হাতে আইসক্রিমের ব্যাগ দেখে অনেক খুশি। সে নাচতে নাচতে তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরল, তার বাবাকে চুমু খেতে শুরু করলো। তার বাবার আকাশ হাত মুখ ধুয়ে এসে খাবার টেবিলে বসে পড়লো। খাওয়া দাওয়া শেষ করে তারা যে যার রুমে চলে গেল, কিন্তু নেহা এপাশ ওপাশ করতেছে। চেষ্টা করার পরও সে ঘুমাতে পারছে না, বারবার শুধু আকাশের কথা মনে পড়তেছে। তবে কি আকাশ ও নেহাকে এভাবে মিস করতেছে? সেও কি নেহাকে এভাবে স্মরণ করে, নাকি শুধু ধারণা করতে ভুল হয়েছে? কি ব্যাপার নেহা, ঘুম থেকে উঠছিস না কেন? কত বেলা হয়ে গেল, সেদিক খেয়াল আছে? তোর বাবা খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে, আর তুই আর আকাশ এখনো ঘুম থেকে উঠতেই পারলি না? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, না হলে কিন্তু আমি ঝাড়ু নিয়ে আসবো এখন। আম্মু, তোমার ধারে নিয়ে আসতে হবে না। আমি ঘুম থেকে উঠে গেছি, হাত মুখ ধুয়ে বের হচ্ছি। তুমি টেবিলে খাবার বেড়ে দাও। তাড়াতাড়ি আসে, টেবিলে আমি খাবার বেড়ে রেখেছি, তাড়াতাড়ি এসে খাওয়া দাওয়াটা করে নে। আমার আবার একটু বের হতে হবে, আমার হাতে বেশি সময় নেই। কি হয়েছে মা? তুমি এরকম বোরকা পরে ব্যাগ হাতে নিয়ে কোথায় যাচ্ছ? মার্কেটে যাবে নাকি আবার? তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে যাও, আমার কিছু কেনাকাটা করার আছে। প্রতিদিন তোর তো কেনাকাটা করতে হয়, আমি একটু মার্কেটে যাচ্ছি, বাড়িতে কিছু জিনিসের প্রয়োজন, সেটাই কিনতে যাচ্ছি। সেখানে তুই গিয়ে কি করবি? তুই বাড়িতে থাক। আর আকাশ এখনো ঘুম থেকে ওঠে নাই, তুই খাওয়া দাওয়া শেষ করে নিস। আর আকাশ ঘুম থেকে উঠলে ওকে খাবার বেড়ে দিস, বুঝতে পেরেছিস তো? আর দরজাটা লাগিয়ে রাখিস, খোলা রাখিস না যেন আবার। আচ্ছা ঠিক আছে তাহলে। আম্মু, তাহলে আমার জন্য আসার সময় খাওয়ার জন্য কিছু এনো। খালি হাতে যেন বাসায় এসো না, বলে দিলাম কিন্তু। আর আমি দরজাটা লাগিয়ে দিচ্ছি, তুমি বের হও, তাহলে আমি খাওয়া দাওয়া শেষ করে একটু পড়তে বসবো। তারপরে আকাশ ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিব। নেহাকে দেখে মনে হচ্ছে নেহা আজকে খুব বড় একটা সুযোগ পেয়েছে। তার মুখে যেন হাসি লেগে আছে। তার মা বাবা চলে যাওয়ার পর সে দরজাটা ভালো করে লাগিয়ে দিল। খাওয়া দাওয়া না করে সে ভাবতে লাগলো আজকে সুযোগ পেয়েছে, আজকে আকাশের সঙ্গে ভালো একটা সময় কাটানো যাবে, তাও বা নিজের বাড়িতে। আকাশ এখন ঘুমোচ্ছে, এটাই সুযোগ। নেহা চুপি চুপি আকাশের রুমে উকি দিতে লাগলো, দেখে আকাশ ঘুমোচ্ছে। আকাশের ওই রকম ঘুমন্ত মুখটা দেখে যেন আরো বেশি পাগল হয়ে গেল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না, গিয়ে আকাশের শরীরের ওপর শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আকাশ ঘুম থেকে জেগে উঠল। ঘুম থেকে জেগে উঠে দেখে নেহা তার শরীরের ওপর শুয়ে আছে। এটা দেখে আকাশ বেশ অবাক হয়ে গেল। অনেক চেষ্টা করতেছে নেহাকে তার শরীর থেকে নামাতে, কিন্তু নেহা কোনোভাবেই আকাশের বুকের উপর থেকে নামতে ছিল না। সে অনেক শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে আছে। আপু, এগুলো কি করতেছেন? দেখুন, এরকম করবেন না। মামি যদি এখনই চলে আসে তাহলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, আমাকে কিন্তু বাসা থেকে বের করে দিবে। দেখুন, আপনি আমার শরীরের উপর থেকে নেমে যান প্লিজ, আপনার কাছে অনুরোধ করতেছি। এত ভয় পেতে হবে না, আম্মু বাসায় নেই, আব্বুও বাসায় নেই। আম্মু মার্কেটে গেছে আর আব্বু দোকানে গেছে, সেই জন্যই তো তোর শরীরের উপর এসে আমি শুয়ে পড়েছি। আজকে তোকে আমি ছাড়ছি না, যতক্ষণ না আসতেছে ততক্ষণ আমি তোর বুকের উপর এইভাবেই শুয়ে থাকবো। আর তোর বুকের উপর শুয়ে থাকতে চাই। তোর বুকের উপর শুয়ে থাকতে যে এত শান্তি লাগে কখনো ভাবি নাই। আগে যদি জানতাম তাহলে আগে থেকে যখনই সুযোগ পেতাম তোর শরীরের উপর এসে শুয়ে থাকতাম। তুই আজকে আর আমাকে সরাতে পারবি না যতক্ষণ না আম্মু আসতেছে। আকাশের বুকের উপর এভাবে শুয়ে পড়ায় আকাশ ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। সে বারবার নেহাকে সরাতে চেষ্টা করছিল, কিন্তু নেহা যেন আজকে একেবারে জেদ ধরে বসেছে। ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা তৈরি হয়েছে। বাইরে দূরে রাস্তার শব্দ শোনা যাচ্ছে, আর ভেতরে দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ। আকাশে মনে ভয় কাজ করছে, যদি হঠাৎ কেউ বাসায় ফিরে আসে তাহলে বড় বিপদ হয়ে যাবে। আর নেহার মুখে যেন এক ধরনের দুষ্টামি ভরা হাসি, যেন সে আজকে এই সুযোগটা অনেক দিন ধরেই খুঁজছিল। আপু প্লিজ উঠেন, কেউ দেখে ফেললে কিন্তু সত্যি খুব বড় সমস্যা হয়ে যাবে। আপনি বুঝতেছেন না ব্যাপারটা। মামি বাসায় নেই তো কি হয়েছে, মানুষ যখন তখন চলে আসতে পারে। মামি যদি এসে দেখে এরকম অবস্থা তাহলে আমাকে কিন্তু আজকে বাসা থেকে বের করে দিবে। আপনি প্লিজ এরকম করবেন না। গল্প তো অন্যভাবে করা যায়, এভাবে আমার শরীরের উপর শুয়ে আছেন, এটা কেমন দেখাচ্ছে বলুন? প্লিজ নামুন। তুই তো ভয় পাচ্ছিস কেন বলতো? আমি কি তোকে খেয়ে ফেলবো নাকি? একটু শান্ত হয়ে থাক না। এতদিন তোকে কাছে পেয়েও তোকে নিয়ে ঠিকমতো গল্পই করা হয় না।
এটাই আমার জন্য সুযোগ। আজকে তোকে ছাড়বো না, তুই যত চেষ্টাই করিস আজকে আর তোকে ছাড়তেছি না। তোকে আজকে অনেক আদর করব, অনেক ভালোবাসা দিব। তুই আমার ভালোবাসা পেয়ে আমার প্রেমে রাজি হয়ে যাবি। নেহা আস্তে করে মাথাটা আকাশের কাঁধের উপর রাখলো। এবার তার কণ্ঠস্বরও একটু নরম হয়ে গেল। মনে হচ্ছিল তার ভেতরে অনেক দিনের জমে থাকা কিছু কথা আছে। আকাশ প্রথমে বিরক্ত অনুভব করলেও এখন আর সে ওই রকম রিয়াক্ট করতেছে না। আকাশের কণ্ঠ একটু নরম হয়ে গেছে। এখন সে চিল্লাচিল্লি করতেছে না। যখন সে জানতে পেরেছে তার মামি এখন বাসায় নেই, সে মার্কেট করতে বাসার বাইরে গেছে, তাই সে একটু স্বস্তি পেয়েছে। জানিস আকাশ, তুই যখন বাসায় থাকিস না তখন বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। তোর সাথে ঝগড়া করা, গল্প করা সব কিছু মিস করি। আজকে তোকে যেভাবে কাছে পাবো সেটা আমি ভাববো। আমি হাতছাড়া করতে চাই না। তোকে আজকে আমি অনেক ভালোবাসা দেব। তুই শুধু একটা বার বল যে আমাকে ভালোবাসিস, তারপরে আব্বু আম্মুকে রাজি করার দায়িত্ব আমার। শুধু বলেই দেখ। আকাশ কিছুক্ষণ চুপ করে রইল। সে বুঝতে পারছিল নেহা আজকে মজা করলো, তার কথার ভেতর একটু সত্যিও আছে। আচ্ছা আপু ঠিক আছে, কিন্তু এখন ওঠেন, আমরা বসে বসে কথা বলি। এইভাবে থাকলে আমার সত্যি অস্বস্তি লাগছে। আপনি একটা মেয়ে মানুষ, আপনি তো আর আমার বউ না যে আমার বুকের উপরে সে শুয়ে থাকবেন। এটা কিন্তু অনেক খারাপ কাজ, এরকম করা মোটেও উচিত না। আপনাকে তো আমি হাজারবার বলেছি আপনার সঙ্গে এইভাবে সম্পর্ক আমি করতে পারবো না। তারপর আপনি কেন বুঝতে পারেন না বলুন তো? আকাশের কথা শুনে নেহা হালকা হেসে ধীরে ধীরে উঠে বসলো। তারপর বিছানার এক পাশে বসে পড়ল। আকাশ উঠে গভীর একটা শ্বাস নিল, যেন বড় একটা বিপদ থেকে বেঁচে গেছে। কিন্তু আকাশ এখনও নেহাকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছে না, যতক্ষণ না তার মামি বাসায় আসতেছে। কারণ নেহা অনেক রোমান্টিক মুডে রয়েছে। সে যখন তখন যে কোনো কাণ্ড করে বসতে পারে। তাই নেহাকে দেখে আকাশ একটু ভয় ভয়ে আছে। নেহা আজকে যদি উল্টাপাল্টা কিছু করে বসে তাহলে অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারে আকাশ। তাই তার মধ্যে একটু বেশি ভয় কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, তোর কথাই শুনলাম, কিন্তু আজকে আমাকে সময় দিতে হবে। আজকে কিন্তু কোথাও পালাতে পারবি না। যতক্ষণ না আম্মু আসতেছে ততক্ষণ শুধু আমার সঙ্গে গল্প করবি, আড্ডা দিবি, আমাকে আদর করবি, ভালোবাসা দিবি। এটাই তো তোর কাছে আমার চাওয়া। এর যে বেশি কিছু চাই না তোর থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে চলেন খাওয়া দাওয়া করি, তারপর বসে গল্প করব। আমার অনেক ক্ষুধা লেগেছে, সেই রাত্রে খাওয়া দাওয়া করেছি, এখন বাজে বেলা 11টা, এখনও খাওয়া দাওয়া করিনি। ক্ষুধা লেগে আমার মাথা কাজ করতেছে না, শরীরে একটু বল নেই। আপনি একটু আমার জন্য খাবার বেড়ে দেন, খাওয়া দাওয়া শেষ করে তারপরে গল্প করেন, সমস্যা নেই। দুজনেই বিছানা থেকে নেমে গেল, ঘর থেকে বের হয়ে গেল। কিন্তু নেহার চোখে এখনও সেই দুষ্টামি ভরা হাসি রয়ে গেছে। মনে হচ্ছে আজকে দিনটা সে সহজে শেষ হতে দেবে না। তাই তাড়াহুড়ো করে আকাশ হাত মুখ ধুয়ে আসার সঙ্গে সঙ্গে তাকে খাবার বেড়ে দিল। দুজনেই একসাথে খাওয়া দাওয়া শেষ করে আবার আকাশের রুমে গিয়ে দুষ্টামি শুরু করলো। নেহার এরকম দুষ্টামি আকাশের কেন জানি না একটু একটু ভালো লাগতে শুরু করলো। তারপর সে উপর থেকে নেহাকে বোঝানোর চেষ্টা করতেছে যে সে এখনও বিরক্ত, কিন্তু মনের মধ্যে নেহার জন্য একটু একটু করে ভালোবাসা জন্ম নিচ্ছে, যেটা সে নেহাকে একটুও বুঝতে দিতে চাচ্ছে না। আপনি যেভাবে সময়ের সদ্ব্যবহার করবেন আমি ভাবতে পারিনি। আজকে এমন একটা সময়, মামি বাসা থেকে চলে গেছে, আজকে মামা বাসায় নেই, শুধু আপনি আর আমি। সেজন্য আপনি এত দুষ্টুমি করতেছেন আমার সঙ্গে। যদি মামি থাকতো তাহলে আমার রুমে আসার সাহস আপনি পেতেন না, কিন্তু মামি নেই, সেজন্য আপনি এত কিছু করতে পারতেছেন। এখনো তো কিছুই করিনি। আমার মনে এখনো অনেক বেশি দুষ্টুমি ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমি তোকে কিছুই করতেছি না। একটু সময় নিচ্ছি তোর সঙ্গে ভালোভাবে কথা বলে, তোকে আমার কথা যা লাগে ফাঁসিয়ে নিচ্ছি। সেটা কি তুই বুঝতে পারতেছিস? তুই কিন্তু আগের থেকে অনেক নরম সুরে কথা বলতেছিস। তার মানে তুই আমাকে একটু একটু পছন্দ করতে শুরু করেছিস। ঠিক বলছি কি না? এটা সম্পূর্ণ ভুল। আমি আপনাকে পছন্দ করি না, আপনি শুধু শুধু এটা ভাবতেছেন। আর আপনি আবার নতুন করে কি দুষ্টামি করবেন। দেখুন, উল্টাপাল্টা কিছু কইরেন না, এইগুলা কিন্তু ঠিক না। মামা মামির মান সম্মানটা নষ্ট কইরেন না প্লিজ। তারা কিন্তু আপনার উপর অনেক ভরসা করে, আপনাকে অনেক ভালোবাসে, আর আমাকে কিন্তু অনেক আদর যত্ন দিয়ে বড় করেছে, তাই তাদের সম্মান আমি নষ্ট করতে দিব না। বারবার শুধু একই কথা বলিস। তোর কি একই কথা বারবার বলতে অনেক ভালো লাগে নাকি?
একটু তো এসে সময়টাকে উপভোগ করতে পারিস। তোকে আজকে এমন কিছু দেখাবো, এমন কিছু আমি তোকে আজকে উপহার দেব যেটা তুই কখনো দেখিসনি, আর সেই সময়টাকে এভাবে উপভোগ করিসনি। নেহা কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আকাশকে বিছানায় শুইয়ে দিয়ে তার শরীর ওপর উঠে আকাশের শার্ট খুলতে লাগলো। আকাশ আর নিজেকে ধরে রাখতে পারল না। সেই সময় তারা দুজন অন্যরকম একটা জগতে হারিয়ে গেল। অনেকক্ষণ পর তারা দুজন একান্ত সময় কাটানোর পরে নেহা উঠে আবার জামা কাপড় পরে নিল। আকাশও জামা কাপড় পরে নিল। আকাশ ভাবতেও পায়নি যে নেহা তার সঙ্গে এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে। আকাশ কখনো এরকম সময় কাটায়নি। সে এখন নেহাকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু তারপরও আকাশ বারবার বলার চেষ্টা করতেছে যে নেহা যে কাজটা করেছে সেটা মোটো ঠিক হয়নি। বিয়ের আগে এগুলো করা ঠিক না। তারপরও সব দোষ এখন নেহাকে দিতে পারছে না, কারণ এখানে তারও দোষ ছিল সমানভাবে। তাই সে আর বেশি কথা না বাড়িয়ে নেহাকে বলতে লাগলো, আপনি কি এটা ঠিক কাজ করলেন বলুন? আমি কল্পনাও করতে পারিনি যে আপনি এরকম একটা কাজ আমার সঙ্গে করার জন্য ছক এঁকে রেখেছেন। আপনি এটা কি করলেন? শুধু আপনাকে দোষ দিয়ে কি করব? আমাদের দুইজনেরই এই কাজটা করা মোটেও উচিত হয়নি। আমাদের এই সম্পর্কের ব্যাপারে যদি কেউ জেনে যায় তাহলে কি অবস্থা হবে ভাবুন একবার। কিছুই হবে না, তুই শুধু শুধু দুশ্চিন্তা করতেছিস। কেউ দেখেছে নাকি? বাসায় এখন কেউ নেই যে কেউ দেখবে। কে বলবে? বাসায় শুধু এখন আমি আর তুই। আমাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা শুধু তুই আর আমি জানি, তাছাড়া আর কেউ জানে না। বুঝতে পেরেছিস তো? আমি তোকে কত সুখ দিলাম আজকে। আমার ভালোবাসার প্রমাণ কি আজকে তুই পেয়েছিস, নাকি এখনো আমাকে ভালোবাসতে তোর সমস্যা? আপনি এই কাজ করার জন্য যে আপনাকে আমি ভালোবাসি এটা না, আপনাকে আমি আগে থেকে ভালোবাসি। কিন্তু মামা মামির ভয়ে আপনার প্রস্তাব আমি কখনো রাজি হইনি। কিন্তু আজকে যে কাণ্ড ঘটে গেল তারপরে তো আর আমি রাজি না হয়ে পারতেছি না। এখন তো আপনার সঙ্গে আমার অনেক কিছুই হয়ে গেছে। এখন যদি আপনাকে আমি বিয়ে না করি তাহলে পাপ হয়ে যাবে, আপনার হয়ে যাবে। কিন্তু আমি ভাবতেছি মামা মামির কথা, তারা কি আমাদের এই সম্পর্ক মেনে নিবে? আমার মনে হয় না তারা এই সম্পর্ক মেনে নিবে। আমি একটা এতিম একটা ছেলের সাথে কেউ কি তার মেয়ে বিয়ে দিতে চাইবে? আমার তো মনে হয় না। তুই শুধু আমার পাশে থাক আমাকে ভালোবেসে, তারপর যত ঝড় আসে সব কিছু আমি মোকাবেলা করব। তোকে একটা টাচ লাগতে দিব না। তোকে আমি ভালোবাসি, তোকে আমি বিয়ে করেই ছাড়বো। আব্বু আমাকে যেইভাবেই হোক রাজি করাবো, সমস্যা নেই। কিন্তু তুই শুধু আমার পাশে থাকিস, আমার পক্ষে থাকিস, তাহলেই হবে। কিন্তু তুই যদি আমার বিপক্ষে চলে যাস তাহলে কিন্তু আমি একা একা এই পথ পাড়ি দিতে পারবো না। তাই তোকে আমার পাশে চাই। তুই আমার পাশে থাকলে আমি অনেক সাহস পাবো, মনে অনেকটুকু বল ফিরে আসবে তুই পাশে থাকার জন্য। ঘরের ভেতর তখন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। জানালার ফাঁক দিয়ে আসা হালকা বাতাস পর্দাগুলোকে ধীরে ধীরে দোলাচ্ছে। একটু আগের ঘটনাগুলো যেন এখনো ঘরের বাতাসে ভেসে বেড়াচ্ছে। আকাশ আর নেহা দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই কয়েক মুহূর্তে তাদের জীবনে অনেক কিছু বদলে গেছে। আকাশের মনে একদিকে অপরাধবোধ, অন্যদিকে এক অদ্ভুত টান কাজ করছে। সে ভাবতে পারছে না কিভাবে সবকিছু এত দ্রুত ঘটে গেল। যে অনুভূতিটা এতদিন সে নিজের ভেতর লুকিয়ে রেখেছিল, আজ যেন সেটাই হঠাৎ করে বাস্তবে রূপ নিল। নেহা আকাশের দিকে তাকিয়ে আছে শান্ত চোখে। তার মুখে এখন আর সেই দুষ্টামি নেই, বরং সেখানে গভীর এক ভালোবাসার ছাপ ফুটে উঠেছে। মনে হচ্ছে সে অনেকদিন ধরেই এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। ঘরে বাতাসে যেন একটা নতুন সম্পর্কের জন্ম হয়েছে, যে সম্পর্ক আগে শুধু লুকিয়ে ছিল অনুভূতির ভেতরে, কিন্তু আজ তা সত্যি হয়ে তাদের সামনে দাঁড়িয়ে গেছে। আকাশ ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসে পড়ল। তার চোখে চিন্তার ছায়া। ভবিষ্যতের কথা ভাবতে তার বুকটা ভারী হয়ে উঠেছে। কিন্তু ঠিক তখনই নেহা ধীরে ধীরে এসে তার পাশে বসে পড়ল। কি ব্যাপার আকাশ, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি বললাম তো আমি তোর পাশে আছি। তোর এখন থেকে সকল সুখ দুঃখর ভাগীদার এখন আমি। তুই এখন থেকে আর ভয় পাবি না। সব সময় আমি তোর পাশে আছি। আর কাউকে তোর পাশে পাস বা না পাস, আমাকে সব সময় তোর পাশে পাবি। এখন একটু হাস। আপনি জানেন আমার এখনো অনেক ভয় করতেছে। আমার মনে হচ্ছে অনেক বড় একটা ঝড় আসতে চলেছে, যে ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যাবে। আমি একা কি সেই ঝড় সামাল দিতে পারবো? একদিকে মামা মামির চিন্তা,
অন্যদিকে আবার আপনাকে নিয়ে চিন্তা। আমি এখন একা একা কিভাবে সব কিছু সময় দেব কিছুই বুঝতে পারতেছি না। যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমি কিভাবে নিজের খরচ চালাবো? আর যদি আপনাকে বিয়ে করে তাহলে আপনার খরচই বা কীভাবে বহন করব? কারণ আমি এখনও বেকার, এখনও আমার পড়াশোনায় শেষ হয়নি। এখন একটা ভালো চাকরি পাওয়া যাবে না, তাহলে কিভাবে সামনের দিনগুলো পার করব বলেন? তোকে আমি বললাম না আজকে থেকে আর কোনো চিন্তা করবি না। আজকে থেকে তোকে সব সময় আমি প্রোটেকশন দিব। তোর সকল দুঃখে আমি তোর পাশে থাকবো। আর আব্বু আম্মুকে যেইভাবেই হোক আমি রাজি করাবো। তুই এই বিষয় নিয়ে কোনো চিন্তা করিস না। আব্বু আম্মুর সঙ্গে তোকে একটা কথা বলতে হবে না। যা কথা বলার সব আমি বলবো। তুই শুধু চুপচাপ থাকবি আর জিজ্ঞেস করলে আজকে থেকে তুই আর একা নয়, সব সময় আজকে থেকে আমি তোর পাশে দাঁড়িয়ে থাকবো, তোকে সাপোর্ট করব। তারা এরকম কথা বলতে বলতে হঠাৎ দরজায় নক করতে শুরু করলো। নেহার আম্মু নেহা দৌড়ে গিয়ে নিজেকে একটু গুছিয়ে নিয়ে দরজাটা খুলে দিল। আকাশও তার দরজা লাগিয়ে দিয়ে বিছানা ঠিকমতো গুছিয়ে আবার শুয়ে পড়ল। তাতে তার মামি বুঝে গেল যে সে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়েছে। নেরামু ঘরে ঢুকে সব কিছু ঠিকঠাক বুঝে কোনো কিছু উল্টাপাল্টা মনে হয় না তার। নেহাকে প্রশ্ন শুরু করলো। কি ব্যাপার, আকাশ কি এখনো ঘুম থেকে ওঠেনি? ও এখনো খাওয়া দাওয়া করেনি নাকি? এত বেলা পর্যন্ত ঘুমাতে হয়? না, আকাশ উঠে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়েছে। ওর নাকি শরীর খারাপ লাগতেছে তাই শুয়ে আছে। কেন, ওকে কিছু বলতে চাও নাকি ডেকে দেবো? না না, আমি ওকে কিছুই বলবো না। আমি ভেবেছি এখনো হয়তো খাওয়া দাওয়া করেনি, পড়ে পড়ে ঘুমাচ্ছে, তাই বললাম আর কি। যেহেতু খারাপ লাগতেছে তাহলে শুয়ে থাকো, সমস্যা নেই। তুই খাওয়া দাওয়া করেছিস তো? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে সব কিছু আবার ফ্রিজে রেখে দিয়েছি। তুমি খাওয়া দাওয়া করে নাও। আচ্ছা ঠিক আছে, আমার এখনো ক্ষুধা লাগে নাই। আমার খাওয়ার সময় হলে আমি খেয়ে নেব। আর হ্যাঁ, তোকে তো একটা কথা বলবো মনে ছিল না? আসার সময় তোর বান্ধবীর সঙ্গে আমার দেখা হয়েছিল, নাম যেন কি? যাই হোক, ও তোকে একটু দেখা করতে বলেছে। কতদিন হলো ওর সঙ্গে নাকি তুই দেখা করিস না, তাই একটু যেতে বলেছে। ওদের বাসায় গিয়ে তাহলে একটু ঘুরে আয়, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে তোকে, পড়াশোনার বিষয়ে মনে হয়। ও আচ্ছা আম্মু, তাহলে আমি বান্ধবীর বাসা থেকে একটু ঘুরে আসি। একটু দেরি হতে পারে, তুমি জানি আবার বকাবকি করো না। আমি তাইলে গেলাম, তুমি দরজাটা লাগিয়ে দাও। কথাটা বলে দ্রুত নিজের রুমের দিকে চলে গেল। তার মুখে তখন হালকা একটা হাসি, কিন্তু সেই হাসির ভেতরে লুকিয়ে আছে অনেক রকম অনুভূতি, লজ্জা, আনন্দ আর অজানা ভবিষ্যতের একটা চিন্তা। আয়নার সামনে দাঁড়িয়ে সে কিছুক্ষণ নিজের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল আজকে দিনের ঘটনাগুলো এখনো তার চোখের সামনে ভাসছে। একটু আগেও সে আর আকাশ একই ঘরে ছিল। দুজনের মধ্যে এমন একটা সম্পর্কের সূচনা হয়েছে যেটা হয়তো তারা নিজেরাও ঠিকভাবে কল্পনা করেনি। নেহা ধীরে ধীরে ওনাটা ঠিক করলো, চুলগুলো গুছিয়ে নিল। বাইরে যাওয়ার অজুহাতটা সে সহজে পেয়ে গেছে, কিন্তু তার মনে হচ্ছে আজকের দিনটা যেন কোনো সাধারণ দিন নয়। আজকের এই কয়েকটা মুহূর্ত হয়তো তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নেহার বেশিক্ষণ অপেক্ষা না করে দ্রুত তার বান্ধবীর বাসায় চলে গেল। তার বান্ধবীর সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, তাই দ্রুত তার বান্ধবীর বাসায় চলে গেল। গিয়ে তার বান্ধবীর সঙ্গে কথা বলতে শুরু করলো। কি রে নেহা, তুই তো দেখতেছি আকাশের চাঁদের মতো হয়ে গেছিস। তোকে সবসময় খুঁজে পাওয়া যায় না, কি ব্যাপার? কোথায় থাকিস? এখন কোনো খোঁজ খবরই পাওয়া যায় না তোর। আজকাল প্রেমে পড়েছিস নাকি আবার? ওই রকমই বান্ধবী, অনেক প্যারার মধ্যে আছি। এমন একটা ছেলেকে পছন্দ করেছি যাকে বিয়ে করতে হলে কালবৈশাখী ঝড় উঠে যাবে। কিন্তু যত কিছুই হয়ে যাক, আমি ওকে বিয়ে করে ছাড়বো। কি বলিস, কার সঙ্গে? এমন প্রেম করলি যে তোর এত ভয় করতেছে। আমাদের একটু বল শুনি, যে দেখি কোন সমাধান করতে বের করতে পারি কিনা। তুই শুনলে তুই অবাক হয়ে যাবি। আমার যে ফুফাতো ভাই আছে না, আমাদের বাড়িতে যে থাকে ছোট থেকেই, ওর বাবা মা কেউ নেই। ওকে আমার অনেক আগে থেকেই পছন্দ। 2-3 মাস হলো ওর পেছন পেছন ঘুরতেছি ওকে আমার প্রেমে রাজি করানোর জন্য। অনেক দিন ঘোরাঘুরির পরে আজকে ও রাজি হয়েছে, তাও অনেক কষ্টের পর। কিন্তু ও অনেক ভয় পাচ্ছে আব্বু আম্মুর জন্য, কারণ ছোট থাকার আদর যত্ন করে মানুষ করেছে, তাই ও চায় না ওর জন্য আব্বু আম্মু কষ্ট পাক। আমি সেটাই ভাবতেছি, এখন কিভাবে কি করব কিছুই মাথায় আসতেছে না।
কি বলতেছিস তুই এটা? কি কাজ করে ফেললি তুই? আর তোর বাবা যদি জানতে পারে তাহলে তোদের দুজনের অবস্থায় তো খারাপ করে ফেলবে। তোদের দুজনকে তোর বাবা ভাই বোনের মতো মানুষ করেছে, আর তোরা এ কাজ করলি কিভাবে? আর তুই যে ওই ছেলের সঙ্গে প্রেম করেছিস, ও তো তোর থেকে বয়সে ছোট একটা ছেলে, তার উপর আবার ওর বাবা মাও নেই। আর তুই জেনে শুনে একটা ইতিম ছেলের সঙ্গে কিভাবে প্রেম করলি? তোকে ও কিভাবে খাওয়াবে? তোর চাহিদা পূরণ করবে কিভাবে? ও তো তোকে ঠিকমতো খাওয়া দাওয়াও করাতে পারবে না। তুই কি দেখে ওই ছেলের সঙ্গে রিলেশন করলি বলতো? এখন যদি তোর বাবা মা জানতে পারে তোদের এই সম্পর্কের ব্যাপারে, তাহলে তোদের কি অবস্থা হবে সেটা বুঝতে পারতেছিস তো? সেই জন্য তো তোর কাছে এসেছি। এখন কি করলে ভালো হবে আমাকে একটু পরামর্শ দে। উল্টো তুই আমাকে ভয় দেখাচ্ছিস। ভালো কিছু বলার থাকলে বল, উল্টো কিছু বলিস না, শুধু শুধু রাগ হয়ে যাবে। তোর ভালোর জন্যই আমি বললাম, আমি তোদের খারাপের জন্য কোনো কথা বলিনি। তবে যে কাজ করেছিস এটা আমার মনে হয় না আঙ্কেল আন্টি এত সহজে মেনে নেবে। এটার জন্য অনেক কষ্ট করতে হবে তোদের দুজনকে। আর ওই ছেলে এত তোর প্রেমে রাজি করলে কি হবে? ওই ছেলেটা তো অনেক লাজুক স্বভাবের। ওর নামটা মনে হয় আকাশ, ঠিক না? হ্যাঁ, ওর নাম আকাশ। আর আব্বু আম্মুকে যেইভাবেই হোক আমরা রাজি করাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর আব্বু আম্মু কেনই বা রাজি হবেই না? তাদের তো কোনো ছেলে নেই, আমি একমাত্র মেয়ে। আকাশের সাথে আমার বিয়ে হলে আমি তাদের বাড়িতে থাকতে পারবো, তাদেরকে দেখাশোনা করতে পারবো। আকাশ তাদের ছেলের মতো থাকবে। তাহলে কোথায়, তাহলে সমস্যা কোথায়? আমি তো আর সমস্যা দেখতে পারতেছি না। আমার মনে হয় এখন তোদের একটু সময় নেওয়া উচিত, ভালো করে ভেবেচিন্তে কাজ করা উচিত। যেহেতু দুইজন দুইজনকে এত ভালোবেসে ফেলেছিস, তাই তোদের অনেক সাবধানে সঙ্গে পা ফেলতে হবে। এখন কাউকে সন্দেহ করতে দেওয়া যাবে না। আগে আকাশ পড়াশোনা শেষ করুক, তারপরে ধীরে ধীরে পরিবারকে জানাস। আর এখন এর মধ্যে যদি আকাশের চাকরি হয়ে যায় তাহলে তো আরও অনেক ভালো হয়। আর তুই যেটা বললি যে তোর কোনো ভাই নেই, আকাশের সঙ্গে তোর বিয়ে হলে তুই বাড়িতে থাকতে পারবি, এটাও অনেক যুক্তিসম্পন্ন কথা। যুক্তি হিসেবে তোর আব্বু আম্মুকে এ কথা বলতে পারিস। এটা শোনার পর যদি তাদের মনে একটু নরম হয়। তবে আব্বুর উপর আমার অনেক বিশ্বাস আছে। সে আমাকে অনেক ভালোবাসে, আমার উপর ভরসা করে। আমি যদি তাদের কাছে এই আবদার করি, আমার মনে হয় না তারা আমার এই আবদার ফেলে দিবে। তাই আমি এখন এই বিষয়ে কোনো কথা বলবো না। একটু সময় পার হোক, আকাশের এসএসসি পরীক্ষাটা শেষ হোক, তারপরে ধীরে আস্তে আমাদের এই সম্পর্কের ব্যাপারে আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো। তখন দেখবো তাদের কি রিয়াকশন হয়। বান্ধবীর সামনে এতদিনে লুকিয়ে রাখা কথা খুলে বলার পর তার বুকটা যেন একটু হালকা লাগছিল, কিন্তু সেই সঙ্গে সামনে আসা কঠিন পথটার কথাও সে স্পষ্ট বুঝতে পারছিল। বান্ধবীর কথাগুলো নেহাকে ভাবিয়ে তুলছিল। সে বুঝতে পারছিল ভালোবাসাটা যতটা সুন্দর ততটাই কঠিন, বিশেষ করে যখন সে ভালোবাসার পথের সামনে পরিবার, সমাজ আর হাজারো নিয়ম দাঁড়িয়ে থাকে। নেহা কিছুক্ষণ চুপ করে আকাশের কথা ভাবতে লাগলো। তার মনে পড়ে গেল আকাশের সেই ভীত মুখটা, যখন সে বারবার বলছিল যে মামা মামি বিশ্বাস ভাঙ্গা ঠিক হবে না। সেই কথাগুলো মনে পড়তে নেহার বুকের ভেতর অদ্ভুত এক মায়া জেগে উঠল। সে বুঝতে পারল আকাশ শুধু তাকে ভালোবাসে বলে ভয় পাচ্ছে না, বরং সে তার মানুষগুলোর সম্মানও রক্ষা করতে চাইছে, যারা তাকে এতদিন আশ্রয় দিয়েছে। নেহার চোখে তখন যেন নতুন করে আকাশের প্রতি শ্রদ্ধা জন্ম নিল। এমন একজন ছেলেকে ভালোবেসেছে যে নিজের ভালোবাসার থেকেও বড় করে পরিবারের সম্মান দেখে। এই ভাবনাটা তাকে আরও দৃঢ় করে তুলল। সে ধীরে ধীরে মাথা তুলে বান্ধবীর দিকে তাকালো। তার চোখে তখন ভয়ের চেয়ে বেশি আত্মবিশ্বাস। হয়তো সামনে অনেক ঝড় আসবে, অনেক প্রশ্ন উঠবে, কিন্তু নেহা মনে মনে ঠিক করে ফেলেছে সে তাড়াহুড়ো করে কিছু করবে না। কিন্তু নেহার মনে শুধু আকাশকে হারানোর ভয় কাজ করতেছে। সে কোনোভাবে আকাশকে হারাতে চায় না। সারা জীবনের জন্য আকাশকে তার নিজের করে নিতে চায়। তার এই মনের আশা কি সত্যি পূরণ হবে, নাকি এটা স্বপ্নই থেকে যাবে? নেহা আকাশকে মন থেকে ভালোবাসে। সে চায় না আকাশ তার থেকে দূরে চলে যাক। নেহা, এসেছিস তাহলে? আমি আরও ভাবলাম যে আজকে মনে হয় আসবি না, তোর বান্ধবীর বাসায় মনে হয় থেকেই যাবি। এটা কেমন কথা বললে আম্মু? আমি কেন ওদের বাসায় থাকবো বলো? আমি তো গিয়েছিলাম ওর সঙ্গে দেখা করতে, অনেক দিন পরে একটু জমিয়ে আড্ডা দিলাম, আর সেই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে।
আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন তুই একটু আমার সঙ্গে রান্নাঘরে হাত লাগা, রান্না করতে দেরি হয়ে গেছে। আজকে তোর আব্বু সকাল সকালেই চলে আসবে, তাই তাড়াতাড়ি করে রান্না শেষ করতে হবে। আজকে তোর আব্বু তাড়াতাড়ি চলে আসবে, তাই আমার সকাল সকাল রান্না শেষ করতে হবে। তোর আব্বু এসে যদি দেখে রান্না এখনো শেষ হয়নি, তাহলে অনেক চেঁচামেচি করবে। আচ্ছা ঠিক আছে, কি কি করতে হবে বলো, আমি সব কিছু করে দিচ্ছি। রান্না হতে বেশি সময় লাগবে না। আচ্ছা আম্মু, তুমি এখন একটু এইদিকে দেখো, ছাদে আমার কাপড় জামা আছে, সেগুলো একটু নিয়ে আসি, রাত হয়ে গেছে। আবার তুমি বকা দিবে আমাকে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে কাপড়গুলো নিয়ে আসে, বেশি লেট করিস না, বুঝতে পেরেছিস তো? তোকে কিন্তু বারবার করে বলতেছি। নেহা দৌড়ে ছাদে গেল, গিয়ে কাপড় চোপড় তুলতে লাগলো। হঠাৎ তার চোখ পড়লো আকাশের দিকে। আকাশ ছাদের এক কোণে মন খারাপ করে বসে আছে। আকাশের মনে যেন ঝড় বয়ে যাচ্ছে। নেহা সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে, সেটা আকাশ খেয়াল করেনি। আকাশের মনে অনেক দুশ্চিন্তা, সেটা তাকে দেখে বোঝা যাচ্ছে। তার মুখে একটু হাসি নেই। আকাশকে এইভাবে দেখে কৌতূহল বসে তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আকাশ, কি হয়েছে তোর? এরকম মন খারাপ করে ছাদে বসে আছিস কেন? কারণটা কি? তোর কি কোনো সমস্যা হয়েছে নাকি? যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে বল। না আপু, তেমন কিছু হয়নি। তুমি যাও, রুমে বসে থাকতে আর ভালো লাগতেছে না, তাই ছাদে এসে বসে একটু আরাম করতেছি। আপনার সঙ্গে আমি পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমারও অনেক কাজ আছে, আমার অনেক কাজ বাকি। আমার সঙ্গে কাজ করতে হবে। আব্বু নাকি আজকে সকাল সকাল চলে আসবে, তাই আর রান্না শেষ করতে হবে আগে। তুই তাহলে এখানে বসে থাক, তোর সঙ্গে রাতে কথা হবে। নেহা কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। ছাদের হালকা বাতাসে আকাশের চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, আর চোখ দুটো দূরে কোথাও স্থির হয়ে আছে। মনে হচ্ছে সে গভীর কোনো চিন্তার ভেতরে ডুবে আছে। নেহা বুঝতে পারছিল আকাশ যতই বলুক কিছু হয়নি, তার মনের ভেতর এখনও অনেক দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। বিকেলের ঘটনাগুলো, ভবিষ্যতের ভয়, মামা মামি কথা সব মিলিয়ে তার মনটা অস্থির হয়ে আছে। সে ধীরে ধীরে আকাশের কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু এবার সে আর আগের মতো দুষ্টামি করল না, বরং তার চোখে ছিল এক ধরনের কোমল মায়া। সে বুঝতে পারছিল এই মুহূর্তে আকাশের দরকার একটু শান্তি আর ভরসা। নেহা আস্তে আস্তে বলল, ঠিক আছে, তুই যদি এখন কথা বলতে না চাইস তবে বলবি না, কিন্তু মনে রাখিস তোর যদি কোনো কষ্ট থাকে সেটা একা একা সহ্য করবি না। আমি আছি, আমাকে বললেই হবে। নেহার কণ্ঠে এতটা আন্তরিকতা ছিল যে আকাশ একটু মাথা তুলে তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল কৃতজ্ঞতা, আবার একটু লজ্জাও, কারণ সে জানে আজকের ঘটনা পরে তাদের সম্পর্কটা আগের মতো সহজ নেই। ছাদের উপরে তখন রাতের অন্ধকার ধীরে ধীরে নেমে আসছে। দূরে কোথাও মসজিদের আজানের ধ্বনি ভেসে আসছে, আর সেই শব্দের মাঝেই দুজনের মাঝে এক নীরব মুহূর্ত তৈরি হলো। কি ব্যাপার আকাশ, এখনো তুই এখানে বসে আছিস? খাওয়া দাওয়া করবি না নাকি? রান্না শেষ হয়ে গেছে, আব্বু এসেছে, চল একসাথে খাওয়া দাওয়া করে নেই। এখন আমার ভালো লাগতেছে না, পরে আপনার সঙ্গে কথা বলবো। আপনি যান, আমি এখন খাওয়া দাওয়া করব না। আপনি যান, আমি এখন খাওয়া দাওয়া করব না। আমার মনে কোনো শান্তি নেই। আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। এখন এইগুলো নিয়ে না ভাবাই ভালো হবে, বুঝতে পেরেছিস তো? এখনো তো বাড়িতে কেউ নেই, আর যদি জেনেও যায় তখন আমি সব কিছু দেখব, সমস্যা নেই। তোর এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। তুই এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নে, আব্বু তোর জন্য অপেক্ষা করতেছে। নেহা আকাশকে শান্ত করার চেষ্টা করতেছে, আকাশকে অনেক চেষ্টা করতেছে বোঝানোর জন্য, কিন্তু আকাশ এমন কিছুই মানতেছে না। সে অনেক ভয় পাচ্ছে। নেহা আকাশের এরকম অস্থিরতা দেখে আকাশকে জড়িয়ে ধরল। এদিকে নেহার আম্মু ছাদের উপরে উঠে দেখে নেহা আকাশকে জড়িয়ে ধরে আছে। তার দুজনকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যেটা দেখে নেহার আম্মু ওখানে আর কোনো কথা বলে না। সরাসরি নিচে নেমে গিয়ে নেহার আব্বুকে কথাগুলো বলল। নেহার আব্বু কথাগুলো শোনার পরে তাকে ডাকতে শুরু করলো। নেহা আসার পরও নেহার আব্বু এই বিষয়ে আর কোনো কথা বলল না। দুজন খাওয়া দাওয়া শেষ করে যাবে, যার যার রুমে চলে গেল। নেহার আম্মু টেবিলের উপর বসে এ বিষয়ে আলোচনা করতেছিল। এই আলোচনায় আবার আকাশ শুনে ফেলে। মামা মামি এরকম আলোচনা শুনে আকাশ অনেক অবাক হয়ে যায় যে তারা এই সম্পর্কের বিষয় কিভাবে জেনে গেল। আকাশ অনেক ভয় পেয়ে যায়। সে ভেবে নেয় যে সে আর এই বাড়িতে থাকবে না, সে এই বাড়ি থেকে চলে যাবে। সিদ্ধান্ত নিতেই সকালে ভোরে আকাশ বাসা থেকে বের হয়ে চলে যায়। কি ব্যাপার নেহা, আকাশকে কোথাও দেখতে পাচ্ছি না। ওকে এত ডাকাডাকি করলাম, ওর কোনো খবর নেই। কোথাও গেছে নাকি? তুই কিছু জানিস কি?
না তো আম্মু, আমি তো কিছুই জানি না ও কোথায় যাবে। ও তো কালকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো, হঠাৎ এইভাবে ঘুম থেকে উঠে কোথায় গেল কি জানি, হঠাৎ এইভাবে কাউকে কিছু না বলে কোথায় চলে গেল। আমি তো বুঝতে পারছি না আকাশ কোথায় গেল। হঠাৎ করে তো আবার কাউকে কিছু না বলেই, আকাশ তো কখনোই এরকম করে না, কাউকে না বলে তো কোথাও যায় না। তবে কি আম্মু তোমাদের কোনো কথায় কষ্ট পেয়ে বাসা থেকে রাগ করে চলে গেছে? তুমি তো আবার ওকে বকাঝকা করনি? আব্বুর কাছে শোনো তো, আব্বু তো আবার কিছু বলেনি ওকে। নেহার আম্মুর আর বুঝতে বাকি রইল না যে আকাশ কি জন্য বাড়ি থেকে চলে গেছে। এখন বুঝতে পারলো যে রাতে তাদের সে আলোচনা শুনে হয়তো ভয়ে আকাশ বাসা থেকে পালিয়ে চলে গেছে। আকাশ তাদেরকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, তাই তাদের সম্মানটা নষ্ট হোক এটা আকাশ চায় না। সেজন্য হয়তো আকাশ বাসা থেকে চলে গেছে কাউকে কিছু না বলে, আর বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়। সে সেখানে কিছুদিন থাকবে, সেখানে কেউ তাকে খুঁজে পাবে না। অন্যদিকে তার মামা মামি অনেক চিন্তা করতেছে। নেহা তো কান্না করতে শুরু করে দিয়েছে। আকাশ হয়তো কাউকে না বলে চলে গেছে, হয়তো ভয়ে বাড়ি ছেড়েছে, কিন্তু তার মামা মামি তাকে এ বিষয়ে কোনো বকাবকি করার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে শুধু শুধু ভয়ে বাসা থেকে চলে গেছে। তার মামা মামি অনেক চেষ্টা করতেছে তার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু সে কোথায় গেছে কেউ জানে না। আকাশ তার বন্ধুর বাসায় যাওয়ার পরে তার বন্ধু তাকে বারবার জিজ্ঞেস করছে কেন সে হঠাৎ বাসা থেকে চলে আসলো। উত্তরে আকাশ বলল, বন্ধু, তুই এখনো কিছু বললি না যে তুই কেন হঠাৎ করে এভাবে বাসা থেকে চলে আসলি? তোর মামা মামি কি তোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে, নাকি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? কোনটা বলতো? না বন্ধু, এরকম কিছুই হয়নি, ব্যাপারটা আসলে অন্য কিছু। সেটাই তো তোকে বলতেছি, কি হয়েছে একটু খুলে বল, না হলে আমি কিভাবে বুঝবো যে তুই কি জন্য বাড়ি থেকে চলে এসেছিস? আমার যে মামাতো বোন আছে না, অনেক দিন যাবৎ আমার পিছন পিছন ঘুরতেছে, আমাকে প্রপোজ করতেছে। অনেক ইগনোর করেছি, কিন্তু একটা সময় আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, তাই নেহা আপুর সঙ্গে আমি সম্পর্কে জড়িয়ে গেছি। কিন্তু এখন এটা মামা মামি জেনে গেছে, আমি অনেক ভয় পেয়ে গেছি, তাই বাসা থেকে চলে এসেছি। তারা আমাকে অনেক ভালোবাসতো, আমাকে বিশ্বাস করত। তারা যদি জানতে পারে আমি এরকম একটা কাজ করেছি, তাহলে তারা অনেক কষ্ট পাবে। আর নেহা আপু যে তোর থেকে বয়সে অনেক বড়, তাহলে তুই নেহা আপুর সঙ্গে কিভাবে প্রেম করলি? এটা তো তোর করা উচিত হয়নি। নেহা আপুই বা কেমন যে তোর মতন একটা জুনিয়র ছেলের সঙ্গে প্রেম করে? আবার তোর বাবা মা কেউই নেই, সে সব জেনে শুনেই কিভাবে তোকে এভাবে নিজের প্রেমে জালে ফাঁসিয়ে দিল? আর ভাই, তুই এত তাড়াতাড়ি তার প্রেমে কিভাবে পড়ে গেলি? আমাকে তো কিছুই জানালি না, তাহলে আমি তোকে আগেই পরামর্শ দিতাম। কিন্তু এখন তো যা ঘটার ঘটে গেছে, এখন তো আর কোনো কিছুই করতে পারবো না। তবে একটা কথাই বলবো, যে কাজটা তোরা করেছিস তোর করা মোটেও উচিত হয়নি। সেটা তো আমিও বুঝতে পারতেছি, কিন্তু বুঝেও আর কোনো লাভ হচ্ছে না। আমি কি করব বলো, আমার তো মাথা কাজ করতেছে না। এতক্ষণে হয়তো আমাকে খোঁজা শুরু করে দিয়েছে তারা সবাই, কিন্তু আমি আর ওই বাসাতে ফিরবো না। এটাই আমার ফাইনাল ডিসিশন। আমি এখন দূরে কোথাও চলে যাব, যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না। যা মনে আসে তাই বলছিস, বুঝেছি। তোর মাথা এখন খারাপ হয়ে গেছে, তুই কিছুই বুঝতে পারছিস না। আপাতত এখন চুপচাপ একটু শুয়ে নে, রেস্টের প্রয়োজন হলে একটু ঘুমা, আর ঘুমানোর আগে খাওয়া দাওয়া করে নি। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়, কোথাও যেতে হবে না তোর। তুই আমার কাছে থাক, সমস্যা নেই। আর কিছুদিন পরে তো পরীক্ষা, এখন দূরে গেলে লাইফটা নষ্ট হয়ে যাবে। তাই এরকম হুটহাট করে ফালতু ডিসিশন নিস না, তোর লাইফটা কিন্তু একদম বরবাদ হয়ে যাবে। তাই বলছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। তোর সঙ্গে এই বিষয়ে পরে কথা বলবো। আকাশের বন্ধু তাকে বুঝিয়ে অনেক শান্ত করার চেষ্টা করলো। আকাশ তখন ভীষণ ভেঙে পড়েছিল, তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। সে মনে মনে ভাবছিল যে মানুষগুলো এতদিন তাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে, তাদের বিশ্বাস ভেঙে ফেলেছে সে। এই চিন্তা তার বুকের ভেতর কেমন যেন ভারী হয়ে তুলছিল। বন্ধু কথাগুলো শুনে আকাশ কিছুটা চুপ হয়ে গেল, তার মনটা এখনো অস্থিরতায় ভরা। বন্ধু তাকে খাবার এনে দিল, কিন্তু আকাশের গলায় যেন খাবার নামতে ছিল না। তবুও বন্ধুর জোড়াজড়িতে সে অল্প একটু খেয়ে নিল, এরপর বিছানায় শুয়ে পড়ল। তার চোখে ঘুম আসছিল না, নেহার মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। সে উদ্বিগ্ন মুখ, সেই অস্থির চোখ। আকাশ ভাবতে লাগলো এখন হয়তো নেহা তাকে খুঁজে না পেয়ে কতটা কাঁদছে। এই ভাবনাটা তার হৃদয়কে আরো বেশি কষ্ট দিতে লাগলো। এদিকে নেহার বাসায় যেন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। নেহা বারবার আকাশের ফোনে কল দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ পাচ্ছে। প্রতিবার কল কেটে গেলে তার বুকটা হু হু করে উঠছে। সে মনে মনে নিজেকেই দোষ দিতে লাগলো, হয়তো যদি সে
সেদিন আকাশকে জড়িয়ে না ধরতো তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। নেহার আম্মু তখন সব কিছু বুঝতে পেরে মেহের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পেলেন। তিনি বুঝতে পারছিলেন বিষয়টা এখন শুধু একটা ভুল বোঝাবুঝি নয়, এখানে দুইটা তরুণ হৃদয়ের অনুভূতি জড়িয়ে গেছে। কিন্তু তবু একজন মা হিসেবে তার মনটা দুশ্চিন্তায় ভরে উঠল। নেহার আম্মু আর বুঝতে বাকি রইল না যে আকাশ হয়তো তাদের কথোপকথন শুনে নিয়েছে বা তারা যে নেহার আকাশ সম্পর্কে আছে সেটা জেনে গেছে। সেই ভয়ে আকাশ বাড়ি থেকে চলে গেছে। এই বিষয়টা নিয়ে নেহার আম্মু নেহার বাবাকে জানায়। নেহার আব্বু, আমার মনে হচ্ছে আকাশ আমাদের সব কথা রাতে শুনে নিয়েছিল, তাই হয়তো ও আমাদের ভয়ে এরকম পালিয়ে গেছে। আমারও সেটাই মনে হচ্ছে। তুমি একটা কাজ করো, নেহাকে তাড়াতাড়ি ডেকে আনো। নেহার সঙ্গে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার মেয়েকে ডেকে আনতেছি। এই নেহা, কোথায় তুই? তাড়াতাড়ি আয়, তোর বাবা তোকে ডাকতেছে। তোর সঙ্গে নাকি কথা আছে? ওই তো আসতেছে। কি নিয়ে কথা বলবে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা নেহা, এটা কি সত্যি যে তোর আর আকাশের মধ্যে সম্পর্ক আছে? আসলে আব্বু কিভাবে বলি, তোমার সামনে এভাবে কখনো কথা বলিনি, অনেক ভয় করতেছে আমার। সমস্যা নেই, যেটা সত্যি সেটাই আমাকে বল। আর তোরা যেটা করতে চাচ্ছিস সেটা তো আমি অনেক আগেই ভেবে রেখেছি। তারপরও তোরা আমাকে না জানিয়ে এরকম ঘটনা ঘটিয়ে ফেললি। এখন আবার আকাশ ভয়ে বাসা থেকে চলে গেছে, এটা কোনো কথা বল? কি বলতেছো আব্বু? আমি তো এই বিষয়ে কিছুই জানতাম না। যদি জানতাম তাহলে তোমাদের সব কিছুই বলতাম। আমি তো ভেবেছিলাম তোমাদেরকে রাজি করাতে হবে আমাদের এই সম্পর্ক মেনে নেওয়ার জন্য, কিন্তু তোমরা যে আগে থেকেই আমাদের বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছো সেটা তো আমরা জানতাম না। যেদিন আমি আকাশকে এই বাড়িতে নিয়ে এসেছি সেই দিন থেকে তোমাদের বিয়ে ঠিক করে রেখেছিলাম আমি, কিন্তু তোমাকে কখনো বলিনি। যদি কষ্ট পাও তাই একটু সময় নিয়েছি। তোমরা দুইজন বড় হলে, একজন আর একজনকে ভালোভাবে বুঝতে পারলে তখন এই বিষয়ে বলবো। কিন্তু তোমরা যে এইভাবে প্রেম করছো সেটা তো আমি জানতাম না। প্রেম করেছো ঠিক আছে, আমাকে যদি একটু বলতে তাহলে আমি আগেই একটা সমাধান করে দিতে পারতাম। কিন্তু এখন আকাশ আমাদের ভয়ে কোথায় চলে গেছে, এখন ওকে কিভাবে খুঁজে পাবো বলো তো? অনেক বড় একটা ঝামেলায় ফেলে দিলে তোমরা আমাদের। সত্যি আমি কিছু জানতাম না আব্বু। যদি জানতাম তাহলে এরকম কিছুই করতাম না। আর এখন যা হবার তা তো হয়ে গেছে। এখন যেভাবেই হোক আকাশকে খুঁজে বের করতে হবে। ও বেশি দূরত্ব যায়নি, ও হয়তো ওর বন্ধু বান্ধবদের বাড়িতে আছে, তাই ওকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। আমি ওর সব বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি। আব্বু কোথায় তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আকাশের সব বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করো। যেভাবেই হোক ওকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, না হলে আবার যদি অভিমান করে দূরে কোথাও চলে যায় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। ওর বাবা মা কেউই নেই, ওকে আমি অনেক আদর যত্ন দিয়ে বড় করেছি। কখনো বুঝতে দেইনি যে ওর বাবা মা কেউ নেই। আর আমিও ওকে খুঁজে বের করার চেষ্টা করতেছি আমার দিক থেকে। আর তুমি দেখো বন্ধুদের বাড়িতে আছে কিনা। হ্যাঁ, তাড়াতাড়ি আকাশকে খুঁজে বের করতে হবে। আমরা তো তোদের বিয়ে অনেক আগেই ঠিক করে রেখেছি, শুধু তোদের দুজনেই এ বিষয়ে বলিনি, তাই তোরা জানিস না। কিন্তু তোরা যে এরকম সম্পর্ক করছিস সেটা তো আমরা জানতাম না। আমাদের যদি আগেই বলে রাখতি তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। ছেলেটার বাবা মা কেউ নেই, এতিম একটা ছেলে। কোথায় গেল এখন? ওকে কিভাবে খুঁজে বের করব? যদি দূরে কোথাও চলে যায় তাহলে তো অনেক বড় সমস্যা তৈরি হবে। নেহা, তাড়াতাড়ি করে ওর যত বন্ধু বান্ধব আছে সবার সাথে যোগাযোগ কর। ওর কোনো না কোনো বন্ধুর বাড়িতে হয়তো আছে, তোর বাবাও চেষ্টা করতেছে। সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই ওকে খুঁজে পাওয়া যাবে। ও তো আর বেশি দূরে যায়নি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাইরে গেলাম। আমি দেখি, ওকে খোঁজার চেষ্টা করি ও কোথায় আছে। ওকে যেভাবেই হোক খুঁজে নিয়ে আসতেছি। আর নেহা, তুই ওর বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করার চেষ্টা কর, ওরা হয়তো বা জানে। নেহার আব্বুর মুখে এমন কথা শুনে নেহা যেন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। এতদিন যে বিষয়টা নিয়ে সে ভয় পাচ্ছিল, পরিবার কি মেনে নেবে না রাগ করবে, আজ সেই ভয়টাই হঠাৎ যেন উল্টো হয়ে গেল। সে বুঝতে পারল যে মানুষগুলোকে সে এত ভয় পেয়েছিল তারাই আসলে তাদের সুখের কথা ভেবে অনেক আগেই সব কিছু ঠিক করে রেখেছিল। কিন্তু এখন আর সেই
স্বস্তির অনুভূতি নেহার মনে জায়গা করে নিতে পারল না। তার বুকের ভেতরটা শুধু একটাই চিন্তায় ভারী হয়ে উঠল, আকাশ কোথায়? ছেলেটা কতটা ভয় পেয়ে একা একা বাড়ি ছেড়ে চলে গেছে। এই ভাবনাটা মনে আসতে নেহার চোখ দিয়ে আবারও অঝরে পানি পড়তে লাগলো। নেহা তাড়াতাড়ি নিজের ফোনটা হাতে নিয়ে আকাশের বন্ধুদের নম্বর খুঁজতে লাগলো। এক একে সবাইকে কল করলো, কিন্তু বেশিরভাগই কিছু জানে না বলে জানালো। কেউ বললো আকাশের সাথে অনেকদিন কথা হয়নি, কেউ আবার বললো সকালে তাকে কোথাও দেখেনি। প্রতিটা জানি না উত্তর যেন নেহার হৃদয়ে আরও একটা করে ভয়ের কাঁটা গেঁথে দিচ্ছিল। এদিকে নেহার আপু তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে গেলেন। তার মনে একটাই চিন্তা, আকাশকে খুঁজে বের করতে হবে যেভাবে হোক। তিনি ভাবছিলেন ছোটবেলা থেকে যে ছেলেটাকে তিনি নিজের সন্তানের মতো বড় করেছেন, সেই ছেলেটা যদি সত্যি ভয়ে কোথাও দূরে চলে যায় তাহলে সে তার নিজের কাছেও অনেক বড় কষ্টের বিষয় হবে। নেহার আম্মু চুপচাপ বসে থাকতে পারছিলেন না। তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন যেন আকাশ ভালো থাকে আর দ্রুত বাড়ি ফিরে আসে। কারণ তিনি ভালো করেই জানেন আকাশের মনটা খুবই নরম। সামান্য কষ্ট পেলেও সে চুপচাপ সহ্য করে, কাউকে কিছু বলে না। এদিকে আকাশ তখনও তার বন্ধু বাড়িতে চুপচাপ বসেছিল। জানালার বাইরে তাকিয়ে সে গভীর চিন্তায় ডুবে আছে। তার মনে হচ্ছিল হয়তো এখন সবাই তাকে খুঁজছে, কিন্তু ভয়ের একটা অদ্ভুত দেওয়াল তাকে আটকে রেখেছে। সে ভাবছে যদি ভিড়ে যায় তাহলে হয়তো সবাই তাকে ভুল বুঝবে। এদিকে নেহা অনেক চেষ্টা করতেছে সব বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে। এর মধ্যে সে একটা নাম্বার পেয়ে গেল আকাশের বন্ধু। তাকে ফোন করে সে জানাতে পারে যে আকাশ তাদের বাড়িতে আছে, কিন্তু আকাশ নাকি তাদের পরিবারে ফিরে যেতে চায় না। সে অনেক মন খারাপ করে বসে আছে, সে দূরে কোথাও চলে যাবে। তাই আকাশের বন্ধুকে নেহা রিকোয়েস্ট করে যে আকাশকে যেন সে বাড়ি থেকে বের হতে না দেয়। ফোনটা কেটে দেওয়ার সাথে সাথে নেহা তার বাবাকে ফোন করলো। আব্বু কোথায় তুমি? আকাশকে খুঁজে পাওয়া গেছে, ওর এক বন্ধুর বাড়িতে আছে, আমাদের পাশের এলাকায় ওর বন্ধুর বাড়ি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব পরিবার নিয়ে চলে যাও, গিয়ে আকাশকে সঙ্গে করে নিয়ে এসো। কি বলতেছিস? আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওর বন্ধুর বাসায় গিয়ে ওকে সাথে করে নিয়ে আসতেছি। কি এত অভিমান করলো আজকে? ওর সঙ্গে খোলামেলা কথা বলবো আমি। আব্বু তুমি যত দ্রুত সম্ভব আকাশকে নিয়ে আসার ব্যবস্থা করো, না হলে কিন্তু দূরে যাওয়ার প্ল্যান করেছে। যদি কোথাও চলে যায় তাহলে কিন্তু ওকে খুঁজে বের করতে অনেক কষ্ট হবে। তাই তুমি তাড়াতাড়ি করে আকাশকে নিয়ে এসো আমাদের বাড়িতে। নেহা বাবা আর বেশি দেরি না করে সরাসরি আকাশকে নিতে তার বন্ধুর বাসায় চলে গেল। গিয়ে দেখে আকাশ জানালার পাশে বসে আছে। আকাশ তার মামাকে দেখে অনেক অবাক হয়ে গেছে। সে ভাবতে পারেনি যে তার মামা এখানে এসে তাকে খুঁজে বের করবে। আকাশ বাড়িতে যেতে চাচ্ছিল না, কিন্তু মামা তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আকাশকে দেখে কান্না করতে শুরু করলো আকাশের মামি। আকাশকে অনেক বকাবকি করতে শুরু করলো, কেন এইভাবে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। আকাশ, তুই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত যে নিয়ে ফেলেছিস, সেটা কি আমাদের একটাবার জানানোর প্রয়োজন মনে করিসনি? তুই নেহার সঙ্গে সম্পর্ক করেছিস, এটা আমাদের আগে বললে আমরা কি তোদের সম্পর্ক মেনে নিতাম না? নাকি আমি তো অনেক আগের থেকেই তোদের বিয়ে দিব এটা ঠিক করে রেখেছি, কিন্তু তোরা যেভাবে গোপনে প্রেম করেছিস সেটা তো আমি জানতাম না। যদি তোদের সম্পর্কের ব্যাপারে আমাকে সব কিছু খুলে বলতিস তাহলে আজকে এত কিছু হতো না। মামা, আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে তোমরা নেহার সঙ্গে আমার সম্পর্ক মেনে নিয়েছো। আর আমি যদি জানতাম যে তোমরা আমার বিয়ে নেহা আপুর সঙ্গে অনেক আগেই ঠিক করে রেখেছো, তাহলে আমি কেন বাড়ি থেকে পালিয়ে যাব? আমি ওকে নিয়ে আপুকে অনেক বেশি পছন্দ করি, কিন্তু কখনো বলার সাহস হয়ে ওঠেনি। আর আমি চাইছিলাম না যে আমার জন্য তোমরা কষ্ট পাও। তোমরা আমাকে ছোট থেকে বড় করেছো। আমি যদি তোমাদের সম্মানে আঘাত করি তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। তাই আমি সব কিছু ভুলে গিয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম। কিন্তু আজকে তোমরা আমাকে যে কথা বললে আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ার কি আছে বল? আমি আর তোমার মামা তো অনেক আগেই তোমার আর নেহার বিয়ে ঠিক করে রেখেছি। তোমার তো বাবা মা কেউ নেই, আর নেহা আমাদের একমাত্র মেয়ে। আমরাও চাইছিলাম না যে নেহাকে অন্য কোথাও বিয়ে দিতে।
আর তুমি তো অনেক ভালো একটা ছেলে, পড়াশোনায় অনেক ভালো, তুমি অনেক মেধাবী, বুদ্ধিমান, ভদ্র একটা ছেলে। তাই আমরা ছোট থেকে তোমাদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছিলাম, কিন্তু তোমাদেরকে কখনো জানাই নাই এই বিষয়টাতে। ভাবছিলাম তোমাদের দুজনের পরীক্ষা শেষ হলে বলবো তোমাদের, কিন্তু তার আগে তো একটা অঘটন ঘটিয়ে ফেলেছো তোমরা। আচ্ছা, যা হওয়ার তা তো হয়ে গেছে, এটা নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই। আমরা তোমাদের বিয়ে খুব শীঘ্রই দিয়ে দিব। তোমরা শুধু তোমাদের পরীক্ষাটা শেষ করো, তারপরেই তোমাদের বিয়ে দিয়ে সব সমস্যা নেই আশা করতেছি। এরপরে আর কোনো ঝামেলা করবে না তোমরা দুইজন। আর আকাশ, তুই তো আমার ছেলের মতো, তোকে আমি সব সময় তোমার ছেলের মতো মনে করেছি আর আদর যত্ন দিয়ে বড় করেছি। আর কয়েকদিন পর তোদের বিয়ে দিয়ে আমি অনেকটুকুই শান্তিতে থাকতে পারবো। তুই আমার ছেলের মতো করে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু দেখাশোনা করবি, এটাই আমি আশা করতেছি। আপনি হ্যাঁ কেউ তুই অনেক সুখে রাখবি নেহা, কিন্তু আমার একমাত্র মেয়ে, ওকে কখনো কষ্ট দিস না, বুঝতে পেরেছিস? এখন পরীক্ষাটা শেষ কর, তারপরে তোদের বিয়ে দিয়ে দিব। আচ্ছা, আকাশ আজকে সারাদিন বাসায় ছিল না, কি খাওয়া দাওয়া করেছে না করেছে সেটা তো কিছুই জানি না। এখন আকাশ, তুই গিয়ে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নে, তারপরে সবাইকে খেতে দিচ্ছি। রাতের খাবারটা সবাই একসাথে মিলিয়ে খাবো, আজকে বুঝতে পেরেছিস? আর কোনো কথা বলিস না, যা ফ্রেশ হয়ে নে। আকাশকে রুমে ঢুকতে না দিয়ে আকাশের হাত ধরে টেনে নিয়ে ছাদের উপরে চলে গেল নেহা। ওখানে গিয়ে তারা দুজন একসাথে বসে রাতের সুন্দর তারা উপভোগ করতেছিল। তারা দুজন দুজনকে কথা দিচ্ছিল সারা জীবন এভাবে একসাথে থাকবে। নেহা আপু, আজকে থেকে তোমাকে আর আপু বলবো না, আজকে থেকে আমি তুমি করে বলবো। আর কয়েকদিন পরে, তাই এখন থেকে প্র্যাকটিস করতেছি তোমাকে তুমি করে বলার। অবশ্যই তুই আমাকে তুমি করে বল, সমস্যা নেই। আমি রাগ করব কেন? আমি তো আরো চাই তুই আমাকে তুমি করে ডাকো। আমি তো চাই তুই আমাকে তুমি করে ডাকো। এতদিন আমাকে যেভাবে ভালোবেসেছিস, সারা জীবন আমাকে এভাবেই ভালোবেসে যাস, আমার পাশে থেকে। কোনোদিন আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিস না, কখনো না। কি বলতেছো এগুলো? আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, সারা জীবন তোমার পাশে থাকবো। আজকে থেকে তুমি আমার জীবনের একটা অংশ, আজকে তুমি আমার আত্মার একাংশ হয়ে থাকবে। সারা জীবন তোমাকে আমার মনের মধ্যে গেঁথে রেখে দিব, সারা জীবনের জন্য কখনোই ছেড়ে দিব না। আমি এটাই চাই, আজকে যেভাবে আমাকে কথা দিলি সারা জীবন আমাকে এইভাবেই ভালোবেসে যাস, আমাকে কখনো ছেড়ে যাস না। সারাটা জীবন তোর সঙ্গে এইভাবেই ভালোবাসা দিয়ে ভরিয়ে দিস। তোর কাছে শুধু একটা জিনিসই চাই, সেটা হচ্ছে ভালোবাসা। আমাকে কখনোই কষ্ট দিস না। ছাদের নরম বাতাসে সেই রাতটা যেন অন্যরকম হয়ে উঠছিল। চারিদিকে নিস্তব্ধতা ভরা আকাশ, তারা ভরা মাঝখানে পাশাপাশি বসে আছে দুইটা হৃদয়, যারা এতদিন ভয় আর দ্বিধা লুকিয়ে রাখা অনুভূতির ভেতর দিয়ে হেঁটেছে। আজ যেন সেই ভয়ের সব দল একে একে ভেঙে পড়েছে। আকাশ নেহার দিকে তাকিয়ে মৃদু হাসলো। এতদিন যে মেয়েটাকে সে আপু বলে ডাকতো, আজ তাকে নিজের জীবনে মানুষ হিসাবে ভাবতে গিয়ে তার বুকের ভেতরটা অদ্ভুত এক সুখে ভরে উঠল। অন্যদিকে নেহার চোখেও যেন শান্তির একটা আলো ফুটে উঠেছে। এতদিন যে দুশ্চিন্তা আর ভয়ের মধ্যে এসেছিল, আজ তার অনেকটাই দূর হয়ে গেছে। দুজনে কিছুক্ষণ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল এই নীরবতার মাঝে যেন হাজারটা কথা লুকিয়ে আছে। হঠাৎ হালকা বাতাসে নেহার চুলগুলো উড়ে এসে আকাশের মুখে লাগলো। আকাশ আলতো করে সেই চুলগুলো সরিয়ে দিল। নেহার লজ্জায় মাথাটা নিচু করে ফেলল, কিন্তু তার ঠোঁটের কোণে তখন একটা মিষ্টি হাসি খেলা করছিল। এই মুহূর্তটা যেন তাদের জীবনে নতুন শুরু হয়ে দাঁড়ালো। এতদিন যে সম্পর্কটা লুকিয়েছিল, আজ সেটাই পরিবারের আশীর্বাদে আরও দৃঢ় হয়ে উঠেছে। তাদের মনে হচ্ছিল জীবনে যত ঝড়ই আসুক না কেন, তারা যদি একসাথে থাকে তাহলে সব কিছু পার হয়ে যেতে পারবে। এদিকে নিচে বসে নেহার আম্মু আর আব্বু যেন অনেকটা নিশ্চিত হয়ে গেছেন। তাদের মনেও একরকম শান্তি ফিরে এসেছে, কারণ তারা জানেন দুইটা তরুণ মন এখন একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। আর সেই প্রতিশ্রুতির সাক্ষী আজকের এই শান্ত রাত। তারা এই তারা ভরা আকাশ ছাদের সেই নীরব রাতে আকাশ আর নেহা একে অপরের হাত শক্ত করে ধরে বসে রইল। মনে মনে তারা দুজনে একটাই কথা ভাবছিল, আজ থেকে তাদের জীবন আর আগের মতো থাকবে না। আজ থেকে তারা শুধু দুজন আলাদা মানুষ নয়, বরং একে অপরের ভবিষ্যৎ।
একে অপরের স্বপ্ন আর একে অপরের সবচেয়ে বড় আর কিছুদিন পরেই হয়তো তাদের তারা একে অপরকে যে কথা দিয়েছিল তারা সেই কথা রাখতে পেরেছে। নেহার বাবা মাও তাদেরকে অনেক সাপোর্ট করেছে। ভালোবাসায় বিশ্বাস শ্রদ্ধা থাকলে সে ভালোবাসা কখনোই আলাদা হয়ে যায় না, এটাই তার প্রমাণ। এভাবেই আরেকটি গল্পের শেষ পর্যায়ে আসলাম। আমরা পৃথিবীর প্রত্যেকটি ভালোবাসা এভাবেই পূর্ণতা পাক।